এলোমেলো অবস্থায় বিছানায় পড়ে আছে নুরি। শরীর জ্বর লাগছে, সাথে দুর্বলও। খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো কয়েকদিন হলো। না কিছুতে আগ্রহ পাচ্ছে, আর না আদতে কিছু করছে সারাদিন। এভাবে পড়ে থাকা ছাড়া। ফোনটা অবিরত বেজে যাচ্ছে, বড্ড হতাশ চোখে তাকিয়ে থাকে সেটাতে। পরিচিত নামটা বারবার ভেসে আসছে, বদ্ধ হয়ে আসছে তার হৃৎস্পন্দন। আর পাচ্ছে না সে, আর পাচ্ছে না নিজেকে আটকাতে। এভাবে প্রতিনিয়ত পুড়তে পুড়তে ধ্বংস দে- দেখেছে নিজের। ইয়াজের কর্মকাণ্ডের কথা মনে হতে শরীর কাঁপে তার অজানা ঘৃণায়। কিন্তু তারপরও কষ্ট পাচ্ছে ওই মানুষটার জন্য। একটা সময় উঠে বসলো বিছানায়, দু হাতে উল্টো পিঠে চোখ মুছলো, রিসিভ করলো কলটা। ওপাশের মানুষটা যেন জানে পানি ফিরে পেল। সেদিনের পর অসংখ্যবার কল মেসেজ করে গেছে নুরিকে ইয়াস, কিছুতেই পায়নি মেয়েটাকে। আজকে কল ধরামাত্র উত্তেজিত কণ্ঠে শুনতে পেল নুরি। খুব সরি জান, সরি। আমি পাগলের মতো আচরণ করছি সেদিন, বদ্ধ উন্মাতের মতো কাজ করছি। নুরি দাঁতে দাঁত চাপলো রাগে দুঃখে। লোকটার এই নরম কথা গলে পানি হয়ে যায় সে। নিজেকে ধিক্কার দিল এবারে। ন্যূনতম আত্মসম্মান থাকলে কলটা রিসিভ করার কথা ভাবতো না। ইয়াজের কথা শুধরে দিল। উন্মাদ নয়, চরিত্রহীন বলো। ওখান থেকে ইয়াস খানিকটা থমকে গেল নুরির মুখের শব্দটা শুনে। তবে সাথে সাথে আবার আগের গলায় ক্ষমা চাইতে ব্যস্ত হলো। আমি কি রেখে কি করে ফেলেছি, আমাকে ক্ষমা করো। আমি তোমাকে অসম্মান করতে চাইনি। এই 3 বছর আগে কখনো এমন হয়েছে বলো? হয়েছে? হয়নি তো। আমি রিসেন্ট একটু মানসিক চাপে আছি। সবসময় মনে হচ্ছে তোমাকে কাছে পেলে সব ঠিক হয়ে যাবে। বিশ্বাস করে যান, ভুলেও বিয়ের আগে তোমার অনুমতি ছাড়া ছুঁয়ে দিয়ে তোমার অসম্মান আমি করতে চাইনি, ভুলেও চাইনি। জাস্ট মিস্টেক। বিদ্রুপের হাসি হাসলো নুরি নিঃশব্দে। ওগুলো মিস্টেক? সে বাধা দেওয়ার পরেও, বারবার সতর্ক করে দেওয়ার পরেও একই কাজ রিপিট করে সেটা মিস্টেক বলে চালানো হয়? আমি নারী ইয়াস, আমি স্পর্শের ধরন বুঝি। তোমার স্পর্শে আমি সেফ বোধ করি না। জবাব দিতে পারো? আমি আর কতবার বলবো? আমার মাথা ঠিক ছিল না তখন, এত মানসিক চাপে ছিলাম। তোমার কাছে পেলে মনে হচ্ছিল সব সমস্যা সমাধান হয়ে যাবে। পরে হুঁশ ফিরতেই তো তোমাকে ছেড়ে দিলাম জান। আর এমন হবে না। তোমার আমার বিয়ের আগে তোমার সাথে দেখা অবধি করব না। তবু আমাকে ভুল বুঝে যোগাযোগ বন্ধ করো না প্লিজ। সেটা যেটা পাপ, সেটা পাপ ইয়াস। আমি যে মুহূর্তে নিষেধ করছিলাম তোমার, তখনই থেমে যাওয়া উচিত ছিল কি না? আর তার থেকে বড় কথা, তুমি যেটার সাফাই গেছো সেই কাজটা কি পুরুষত্ব বলে? আমি মরে যাব তোমাকে ছাড়া নুরি। ইয়াজের এমন আর্তনাদে বুকটা হাহাকার করে ওঠে নুরির। ভালোবাসা কঠিন জিনিস। একবার কারো মায়ায় আটকালে সেখান থেকে বের হওয়া কি এতই সহজ? এপাশ থেকে একের পর এক কথা বলেই যাচ্ছে ইয়াজ, ক্রমাগত ক্ষমা চেয়েই যাচ্ছে। নুরি দীর্ঘশ্বাস ফেলল। ইয়াজ ধরাগড়া বলল, বিয়ে করতে বলেছিলি না? আমি রাজি। যখন বলবে তখনই রাজি। যে আজ এক বললে এক্ষুনি রাজি। উতাল পাতলার মন নিয়ে নুরি কঠিন গলা বলল, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না ইয়াস। মানসিকভাবে বিধ্বস্ত আমি। আমাকে আমার মতো ছেড়ে দাও দয়া করে। আমি আর পাচ্ছি না। নুরি ইয়াসকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কেটে দিল কলটা। বিছানার অন্য প্রান্তে ফোনটা ছুঁড়ে বালিশে মুখ গুজিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। ভালোবাসা এসব নর্মাল কি? ইয়াস যা করেছে তা তো অহরহ হয়। তাহলে সে মানতে পারছে না কেন? অন্যায় বলেছে মুখে, অথচ চূড়ান্ত জেদ দেখিয়ে সরে আসছে না কেন? সরে আসা উচিত। ন্যূনতম আত্মসম্মান থাকলে লোকটাকে ফেলে চলে যাওয়া উচিত। সে নারী, নারীরা অনেক কিছু বুঝতে পারে। কোনটা শরীর ছোঁয়ানো বা হানা, আর কোনটা ভালোবাসার শরীর ছোঁয়া। ইয়াজের ভালোবাসায় যদি সত্যি কোনো খাত না থাকতো, সে হয়তো বাধা দিতে পারতো না। পাপকে পাপ স্বীকার করে ভুল করে ফেলতো। কিন্তু এর আগেও ওই চোখের নজরে সে সরে আসতে বাধ্য হয়েছে। কামড়ে ধরল বালিশ, ফুঁপিয়ে উঠল। কান্না বাইরে যেতে না দেওয়ার নিদারুণ চেষ্টা। মরেছে সে তো আসলে। ইয়াসের শরীর ছোঁয়ার ধান্দায় কাছে আসলো, ফেঁসে গেছে সে। পাগল হয়ে গেছে ওই পশুর প্রেমে। ছি! মনে মনে নিজেকে শত ধিক্কার দিল সে। নারী জাতির কলঙ্ক। নিজের সব থেকে মূল্যবান জিনিস যে মানুষ ভালোবাসার দোহাই দিয়ে কেড়ে নিতে চায়, সে জেনে বুঝে টের পেয়েও ভালোবাসা মুছতে পারবে না নিজ মন থেকে।
নূরে কাউকে জড়িয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে হলো খুব করে। বোনদের বলতে পারলো না কত বড় যে শাস্তি লাগতো, কিন্তু অন্যায় তো তার, সে দোষী আদতে। কি বলবে ওদেরকে? ভালোবাসা চাইলেই ভোলা যায়, নাকি মানুষটাকে এক নিমেষে ঘৃণা করা যায়? যদি যায় সে মুহূর্তে আমি ব্যর্থ, দুটোতেই ব্যর্থ। তাকে ভালোবেসে আজ আমি নারী হিসাবে ব্যর্থ। যে আমাকে ভালোবাসেনি হয়তোবা, নাকি বেসেছে। ভালোবাসা আদতে কি আজ তো সেটাই প্রশ্ন করতে ইচ্ছে হচ্ছে আমার। ছাদের কার্নিশে ধরে দাঁড়িয়ে সিগারেট টানছে নাইম। টুকটাক মাঝে মধ্যে খাওয়া হচ্ছে, তবে আজকাল পরিমাণটা বাড়ছে কেন যেন। ঋতু এর মধ্যে ডাকলো কয়েকবার এসে বৃষ্টি নামবে, মা ডাকছে নিচে যেতে। নাইম যাচ্ছে না, শীতল বাতাসে ভালো লাগছে না তার। বেশ রাত হয়েছে। ঈশান বাড়ি থেকে আসার পর থেকে আজ অশান্তি লাগছে কেন জানি। নুরির সাথেও বাড়িতে আজ দুবার দেখা হয়েছে মাত্র। মেয়েটা বরাবরের মতো তাকে এড়িয়ে গেছে। এটাই অবশ্য মন খারাপ হয় না তার, ও বরাবরই এমনই করে। তবে আজকের কারণটা হলো মেয়েটার চোখে মুখে অস্বাভাবিক শুকনো লাগলো। চোখের নিচে কেমন একটা কালি পড়া পড়া মনে হলো। ভাই নিচে যাবি তো নাকি? বাজ পড়ছে, মা রাগ করছে তো। পিছন থেকে ঋতুর কণ্ঠ পেয়ে ঘুরে তাকালো নাইম। হাতে সিগারেট লুকোলো না। ঋতু পাশে এসে দাঁড়ালো। মা রাগ করবে, সিগারেট খাচ্ছিস দেখলে। নিচে চল। যা আসছি। আজকাল সিগারেট বেশি খাচ্ছিস। তোরা সকলেই স্বাধীন হয় অফিসের চাপে। ঈশান বেটা ভালোবাসা বুঝতে না পারা শোকে। তোর সমস্যা কি? নিচে যা। আসছি বললাম তো। নুরি ঋতুর দিকে চমকে তাকালো নাইম। গম্ভীর গলা বলল, তোকে কে বলল? কি আশ্চর্য, ভালোবাসা চোখে দেখলেই বোঝা যায়, বুঝবো না? নাইম একটু অস্বীকার করতে চাইলে হলো না এই মুহূর্তে। সিগারেটে টান দিয়ে বাকি অংশ ফেলে দিল। ধোঁয়া উঠতে বলল, আই থিঙ্ক ও আমাকে পছন্দ করে না। একদমই না। এমনটা মনে হলো কেন? বলছিস কখনো? বলিনি। তবে? নাইম হাসলো ঋতুর দিকে তাকিয়ে, কপালে টোকা দিয়ে বলল, ওই যে বললি ভালোবাসা টের পাওয়া যায় না। ঈশান কিন্তু জানে। আঁতকে উঠল নাহিম বিস্ময় মাখা গলা বলল, তোকে এটা আবার কে বলল? আমি খেয়াল করেছি ঈশান নুরির যে কোনো দরকারে টোকে রাখে। তুই নুরির দিকে আড়ালে আবডালে তাকাস, আমি খেয়াল করছি ঈশানও তাকায় তোর দিকে। ইনফ্যাক্ট তোরা গাধা এক একটা। আমার দৃঢ় বিশ্বাস নিয়াজ আর নিশির প্রেমের খবরও দেওয়ান সাহেবের অজানা নয়। তোরা নিজেদেরকে চালাক ভেবে একদিন ওর হাতে দোলাই খাবি। ঈশানের কাঁধে দুবার আলতো থাপ্পড় দিয়ে মিটি মিটি হেসে ছাদ থেকে নামতে বলে সেও নামলো নিচে। ঋতুর কথা যুক্তিযুক্ত। এক সময় হয়তো তারা জানতে পারবে। ঈশান বহু আগে হয়তো টের পেয়ে গেছে। আকাশে ঝলমল তারাগুলোর দিকে তাকালো নাইম। নুরিকে প্রথম দেখেছিল মেয়েটা অনেক ছোট তখন, ক্লাস 7-এ পড়ে কি? হ্যাঁ তাই। তাদের একটা পিকনিকে সব বোনদের নিয়ে এসেছিল ঈশান, তখন দেখেছিল। নিশি তখন একটু বড়। তাদের নিয়াজ পেছন পেছন ঘুরে। নিয়াজও ভালোবাসে, তবে ঈশানের ভয়ে নিশিকে পাত্তা দিত না। সময়ের সাথে সাথে নিশি নিয়াজের সম্পর্কের উন্নতি হয়েছে, তবে তার আর এগোয়নি। ঈশান সংকেত দিয়েছে বহুবার। ঈশান স্পষ্ট টেরও পায়, তাকে আশকারা দেয়। তবে নুরির দিক থেকে এক বিন্দু সংকেত সে পায়নি আজ অব্দি। দীর্ঘশ্বাস ফেলল। ওই তারার আলোয় ঝলমলিয়ে ওঠা নুরির চেহারা ভাসছে। প্রেমে পাগল হয়েছে সে। আজব কাহিনী। নূরের চোখে মুখে ফুটে উঠল কান্নার তোড়ে। ফোনটা এক সেকেন্ডও শান্ত না। কল মেসেজের শব্দে হাহাকার বাজছে আরও। নিজের ওপর নিয়ন্ত্রণ নেই। চাইলে ফোনটা অনায়াসে বন্ধ করে রাখতে পারে, উচিত তাই। অথচ সে তা করছে না। কেঁদে যাচ্ছে ফোন না ধরার আক্ষেপে। এবারে কাপা হাতে ফোনটা হাতে নিল। ফোন ধরবে না। মেসেজের ছোট্ট রিপ্লাই দিয়ে এবার ফোন বন্ধ করে ফেলল। মেসেজ চেক করতে মুখ রক্তশূন্য হয়ে গেল। রক্তে ভেজে গেছে মেঝে। ইয়াস নিজের হাতে পাগলের মতো আঘাত করছে। আর্তনাদ করে উঠল নুরি। শব্দ করে কান্না বের হলো তার। হাত অবশ হয়েছে। তাই তো, ভুল তো হতেই পারে মানুষের। ভুল কেউ রিয়েলাইজ না করলে এতটা পাগলামি করে, তাও আবার পুরুষ মানুষ। ইয়াস তাকে ভালোবাসে, এটা চিরন্তন সত্য। ভুল বুঝে পেরে কতটা অনুতপ্ত ভাবা যায়। নুরি ক্ষমা না করলে মানুষটা তো মরে যাবে। ওই তো স্পষ্ট লেখা আছে মেসেজে। বোকামে কোনো মতে কান না গেলে ফোন করলে ইয়াজের নাম্বারটা।
আটকানো মাত্রা বাড়ল আরেক দফা। ইয়াজের ফোন বন্ধ। দ্রুত হাতে ইয়াজের পাঠানো মেসেজগুলো শেষ অবধি গেল। ছোট্ট একটা 2 মিনিটের মেসেজ, 3 মিনিট আগে পাঠানো। জান, আমি মরে গেলে যদি পাপের প্রায়শ্চিত্ত হয় তবে ক্ষমা করবে আমায়। চরিত্রহীনভাবে ভুল বোঝা বন্ধ করো তাহলে। তাই সই, বিদায়। ঠিক আছে। নুরির শরীর অবশ হয়ে গেল। নুরির বল পেল না হাতে। মাথা ঘুরে উঠল। বেশি বেশি করে ফেলছে সে। একটা মানুষ মরতে যাচ্ছে তার ভুল বোঝার কারণে। এত বড় ভুল সে করলো কী করে? ভালোবাসার উপর আঙুল তুলল সে। যা হয়েছে সম্ভবত সে সেনসিটিভ বলে বেশি লেগেছে, এটাই হয়তো নর্মাল। তাছাড়া ইয়াজ বিয়ে করতে চাইলো যে কোনো মুহূর্তে, ভালো না বাসলে তো চাইতো না। দু হাতে মুখ চেপে কেঁদে উঠল। আরও কয়েকবার কল লাগালেও পেল না ইয়াজের। যা ঘটার ঘটে গেছে। তার জন্য তার ভালোবাসার মানুষটা আজকে নিজেকে শেষ করছে। সে সেটা মানবে না। এত সহজে বেঁচে থাকার অধিকার নেই তার, একদমই নেই। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ড্রয়ার হাতে ব্লেড নিল হাতে। বাঁ হাতের কবজির উপর চেপে ধরল। চোখ দিয়ে অনবরত গড়িয়ে পড়ছে নোনা জল। মা বাবা, পরিবার, ভাই বোন সবার চোখ মুখ চোখের সামনে ভাসছে। ভালোবাসা এত টক্সিক হতে পারে জানা ছিল না। বিড়বিড় করে বলল, আমাকে ক্ষমা করবে সবাই, কেমন? নিজের দোষে ভালোবাসার মানুষটাকে হত্যা করে আমি বেঁচে থাকতে পারবো না। হাত চলল। তীব্র বেগে ছিটকে পড়ল। চোখের পলকে রক্তিম তরলে গলগলিয়ে পড়ল। অন্ধকার হয়ে এলো চোখের সামনে। অনুভূতি লোপ পেল। তীব্র যন্ত্রণা অনুভব করতে করতে লুটিয়ে পড়ল মেঝেতে। বন্ধ হলো চোখ জোড়া। রিক্তা দেওয়ান তখনও ঘুমায়নি। সারাদিন ধকলে মাথা যন্ত্রণায় কাতলাচ্ছিল। কেমন মনটা অস্থির লাগছিল। মেয়ের কাছে সম্ভবত ঝান্ডু বাম থাকে, সেটা নিতে এসেছিল। নুরির ঘরের দরজায় কড়া নাড়ল কয়েকবার। সারা শব্দ পাওয়া গেল না। এবারে ছেলেমেয়েরা এত জলদি ঘুমানোর পাত্রপাত্রী একজনও নেই। রমজান মাস হলেও তো আরও নয়। সারা রাত গুটুর মুটুর কুটুর কুটুর করে একদম সেহরি খেয়ে ঘুমায়। আজকে ক্লান্ত হয়ে শুয়ে পড়ছে জলদি। থাক, তাহলে আর ডেকে কাজ নেই। চলে যেতে ঘুরে উদ্ধত হলে চোখ আটকালো মেঝেতে। বড় বড় হয়ে গেল। দুপা পিছিয়ে গেল চমকে। পা কেঁপে উঠল। অস্ফুট স্বরে বলল, রক্ত? ভেতর থেকে গড়িয়ে আসছে দরজার নিচ দিয়ে তাজা রক্ত। হৃৎপিণ্ডে বেরিয়ে আসতে চাইল। সজোরে আঘাত করলো। মা! এই নুরি! নুরি! ভিতর থেকে একটা সারা শব্দ পাওয়া গেল না। উদ্ভ্রান্তের মতো এদিক সেদিক তাকালো। নিশি বেরিয়ে এসেছে পাশের রুম থেকে। ঘুমায়নি সে। দ্রুত পায়ে এসে দাঁড়াতে হতভম্ব সেও। রিক্তা দেওয়ান ততক্ষণে ছুটেছে ঈশানের রুমের সামনে। ক্রমাগত কড়া নাড়ল। দ্রুত পায়ে দরজা খুলল এসে ঈশান। তিতির পিছন পিছন ছুটে এলো। দরজা খুলতে চোখে পড়ল কান্নারত মুখ। রিক্তা দেওয়ানে দাঁড়িয়ে উদ্ভ্রান্তের মতো দুহাত চেপে ধরল ঈশানের হাত। ফুঁপিয়ে উঠল, বড়াব্বা, আমার সর্বনাশ। তিতির ছুটে এলো মেজো মামুনিকে। মেজোমা, কী হয়েছে বলবে তো? রিক্তা দেওয়ান হাতের ইশারা করলো ওদিক দিয়ে একটা রুমের দিকে। নুরির রুম ওটা। কোনোমতো আওড়ালো, আব্বা, আমার মেয়েটা। ঈশান এক সেকেন্ডও সময় নষ্ট করলো না। ঝড়ের গতিতে এসে দাঁড়ালো বোনের ঘরের সামনে। কপাল কুঁচকে এলো। তিতিরের দিকে ফিরল। তিতির দু হাতে আগলে ধরল মেজো মামুনিকে। আদেশের সুর বলল, আলমারি বাম পাশে 3 নম্বর ড্রয়ারে চাবির গোছা আছে, দ্রুত আন। তিতির এক সেকেন্ডও সময় নষ্ট না করে ঈশানে দুহাতে ঠেলল। দরজা খুলল না। রিক্তা দেওয়ান শব্দ করে কেঁদে উঠল, মেজো মামুনি, আসতে, দেখতে দাও। বাড়ি জুড়ে আত্মীয় স্বজন আছে, সবাইকে আনে গেলে হৈ হৈ পড়ে যাবে। নিশি নয়নকে ডাক। নিশি নয়নকে ডাকতে ছুটতে ছুটতে তিতির চাবি নিয়ে এসে হাজির। ডুপ্লিকেট চাবি দিয়ে অনায়াসে খুলে ফেলে দরজা। ঘরের মধ্যে হুড়মুড়িয়ে ঢুকতে দু হাতে মুখখানা চাপা দিল রিক্তা। হু হু করে কেঁদে উঠল। ঈশান ছুটে গিয়ে বসল মেঝেতে। বাঁ হাতের কবজির সামান্য উপরে বিশাল কাটা। রক্তে ভেসে যাচ্ছে। সময় নষ্ট না করে অন্যায় বাঁধল হাতটা। তিতির নাইমকে কল করলো। কর, ঋতুকে নিয়ে দ্রুত চলে আসতে বল। তিতির বাধ্যের মতো ফোন করতেই ছোটে নাইমকে। ঋতু সবে শোয়ার পায়তারা করছিল। নাইমের কাছে ছুটে এসেছে দেওয়ানবাড়ির দিকে। নাইমকে বাইক নিয়ে বেরিয়েছে, সে পিছনে বসা। কার কী হয়েছে সেটাও জানা হয়নি। নাইমিও জানে না। মিনিট 10-এর মধ্যে দেওয়ানবাড়ি পৌঁছলো তারা। দরজার সামনে নয়ন দাঁড়িয়েছিল। ওদের নিয়ে ছুটলো উপরে। পুরো বাড়ি অন্ধকার, শুনশান। কার কী কতটা কেটেছে বুঝলো না ওরা। তবে উপরে এসে ঘরে ঢুকতে থমকালো নাইমের পাজোড়া। বিছানার উপর নিথর শরীরটা। বুকের বাঁ পাশে তীর বিঁধল এসে। গোটা মেঝে রক্তে মাখামাখি। শ্বাস আটকে গেল কয়েক মুহূর্ত।
ঋতু ছলছল চোখে পেশাদারিত্ব ভুলল না। হাতের মেডিকেলে কিট নিয়ে দ্রুত বসলো পাশে। নার্ভ চেক করলো, লো প্রেশার। মাথা বাড়িয়ে সময় নষ্ট করলো না, হাতের ওড়না পেঁচানোটা খুলে ফেললো। ঈশান গম্ভীর চিন্তিত গলা বলল, হসপিটালাইজ করতে হবে। ঈশানের দিকে না তাকিয়ে হাতের কাজ সাথে সাথে ঋতুর জবাব দিল, রক্ত বেরিয়েছে বেশ খানিকটা, তবে আশা করবো এক সময় বেশি নষ্ট হয়নি, দেখতে দে। এর মধ্যে নিশি ডেকে এনেছে রাহেলা চাচি, ছোট চাচি মুক্তাকে। ওনারা এসে সামলেছেন যাদের। বাড়ির কর্তাদের অতি সাবধানে এড়িয়ে এসেছেন, কেলেঙ্কারি ঘটবে না হলে। প্রায় ঘন্টাখানেক পর হাঁপ ছাড়ল ঋতু। সেলাইয়ের কাজ শেষ, উঠে দাঁড়ালো। নয়নের হাতে প্রেসক্রিপশন ধরে দিল, ওষুধগুলো এনে দে। নয়ন ছুটতে ঈশানের দিকে ফিরল। সে গম্ভীর গলা বলে, চিন্তার কিছু নেই, ইঞ্জেকশন দিয়েছি, জ্ঞান ফিরতে সময় লাগবে, ব্লাড লাগবে না। সময় মতো খোঁজ পেয়েছিলি, না হলে রিস্ক হয়ে যেত। ততটাই ব্লাড লস্ট হয়নি। আমি স্যালাইন দিয়ে যাচ্ছি, শরীর দুর্বল। তিনজা মেয়ের কাছে গিয়ে বসলেন, কাঁদছেন তিনজনে। নিশি তিতিরের হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে পাশে, তারাও কাছে। করিডোরে বাগরুদ্ধ হয়ে দাঁড়ানো নাইম। ঋতু ঈশান বেরিয়ে এসে পাশে দাঁড়াতে হাতের উল্টো পিঠে চোখ মুছে ফিরল বন্ধুদের দিকে। ঋতু বা ঈশান কারোর নজরে এড়াল না বিধ্বস্ত নাইমকে। চোখ রক্তিম হয়ে গেল। মৃদু গলায় জিজ্ঞাসা করল, কী অবস্থা এখন? ঠিক আছে, ওষুধের ডোজ কাটলে জ্ঞান ফিরবে। নাইম কথা বলল না, বলতে পারছে না সত্যি বলতে। শরীর থরথর করে কাঁপছে। কথাটা বলতে ঋতু ফিরল ঈশানের দিকে। সুইসাইড ট্রাই করছিল, সমস্যা কি বুঝলাম না। আর সারাদিন তো নর্মাল কথাবার্তা বললো, রাগারাগি করছিস কেউ? মাথা নাড়ল দুদিকে ঈশান, মুখটা ভীষণ গম্ভীর করে, বুকে আড়াআড়ি হাত ভাঁজ করে রাখা। ঘর থেকে নিশি ঋতুকে ডাকতেই ঋতু ছুটে এলো। ঈশান এসে দাঁড়ালে নাইমের পাশে, ইশারা করলো বাইরে যেতে। বাড়ির সামনে নিস্তব্ধ রাস্তায় এসে দাঁড়ালো দুজনে। হু হু করে বাতাস বইছে। নাইম বন্ধুর দিকে তাকালো। কি হয়েছে? যেটা ভাবছি সম্ভবত তাই। কি? মেয়েটা বড্ড বোকা, ভাই হয়ে চায়নি খোলামেলা মেলা মুখ ফুটে বলতে। অবশ্য আমি দ্বিধাদ্বন্দ্বে ছিলাম আমার ধারণা নিয়ে, তবে আজ আর কোনো সন্দেহ রইল না। যা ভেবেছিলাম 100 ভাগ সত্যি, দোষটা আমার। ওকে ইশারা ইঙ্গিতে সাবধানে থাকতে বলার থেকে দুটো চড় মেরে সত্যিটা জানতে হতো। নাইম অবাক চোখে তাকিয়ে রয়। ঈশানের কথা বোধগম্য হলে, কী সন্দেহ করছে? একটা আননোন নাম্বার থেকে আমাকে ব্ল্যাকমেল করা হতো নুরি তিতিরকে নিয়ে, ওটার খোঁজ করেছিলাম আমি। আমার খুব ধারণা ছিল ওসব ফেক। নুরি এতটা বোকা নেই। বাড়ি থেকে বের হওয়ার উপর নিষেধাজ্ঞা করেছিলাম। ওদের উপর চোখ রাখতে লোক পাঠিয়েছিলাম, কারণ ছেলেটাকে আমার অন্য সন্দেহ ছিল। ভেবেছিলাম নুরিকে সোজা সাপটা বলে ট্রমায় ফেলা থেকে আমার মতো ট্রাই করি, কিন্তু ছেলেটা জাস্ট লাপাত্তা হয়ে যায়। ভুরু কুচকে তাকিয়ে রয় রাইম। তুই বাই এনি চান্স ভয় পাচ্ছিলি ওরকম একটা লোককে? পাচ্ছিলাম। নাইম যেন আকাশ থেকে পড়ল। ঈশান কাউকে ভয় পাচ্ছিল মানে? এটাও সম্ভব? তুই আর ভয়? ঈশান অসহায় হাসলো, গলার স্বর নামিয়ে বলল, বাড়ির মেয়েদের সম্মান এ হাতে পেলে যে কোনো পুরুষে ভয় পাবে নাইম। সেটা যদি বউ আর বোনের, তাহলে সেটার মাত্রা বাড়ে। আমার হাত পা এই মুহূর্তে, আমার কাছে এমন কিছু আছে যেগুলো দিয়ে আমাকে ব্ল্যাকমেল করা হয়। ভাবতে পারিস, 1 মাস হয়ে গেল, অথচ সেই নাম্বার মানুষ কোনোটাই ট্রাকে পড়ে উঠতে পারেনি। কিন্তু সেসব। দীর্ঘশ্বাস ফেলল ঈশান। বন্ধুর অসহায় মুখে তাকালো। নুরিকে ছেলেটা ভীষণ ভালোবাসে, সে সেটা জানে। ভীষণ ভালোবাসে তার বোনটাকে, অথচ তার বোকা বোনটা এক লম্পট দুশ্চরিত্রের কাছে ধরা দিয়ে বসে আছে। সেসব তোকে এই মুহূর্তে দেখানো সম্ভব না নাইম, কিন্তু আমার বাড়ির মেয়েগুলোর উপর কারো কুনজর আছে, যে করে হোক আছে। ওই তথ্য, কিছু ছবি আমি প্রপার সরিয়ে ফেলা না পর্যন্ত কিছুতেই রাভ অ্যান্ড টার্ন অ্যাকশন করতে পারবো না ছেলেটার উপর। মানুষটা চালাক, হাত ফসকে গেলে প্রমাণ লোপটে হওয়ার সম্ভাবনা শতভাগ। সাথে নুরি ও তিতিরের ক্ষতি। এতদিন বুঝতে পারিনি মানুষটা নুরির সেই মানুষ কিনা, তবে খুব সম্ভবত আমাকে যা বলে ব্ল্যাকমেল করা হচ্ছে একই কাজ আজ নুরির সাথে হয়েছে, যে কারণে ভয়ে মেটা। ঈশান অন্যরকম আন্দাজ করে নিয়েছে নুরি সুইসাইড করতে যাওয়ার কারণ। তাদের বিয়ের রাতে কল করে তাকে ব্ল্যাকমেল করতে চাওয়ার লোকটির খবর সে আজও পায়নি। ছবিগুলোতে প্রথমে তিথির দেখলো, পরে অরিজিনাল ছবি প্রিন্ট আউট করে জানতে পারে সেটা তিথির নয়, নুরি। যে এই নোংরা খেলা খেলেও মানসিকভাবে টর্চার বেশি করতে চায়। পরিবার, বোন, বউ, সবার সম্মান সেফটির জন্য চুপ থেকে
খুঁজতে হচ্ছে কালপিটটাকে। তবে নুরি যার সাথে সম্পর্কে আছে এটা সেই ছেলে কিনা সেটা জানতে পারা যায়নি বিধায় ব্যবস্থা নিতেও পারছিল না। নাইম কথাটা বলল বেশ খানিকটা নীরবতা মিলে। তোর বোন অন্য কাউকে ভালোবাসে তাই না? নাইমের প্রশ্নের জবাব আসলো না ঈশানের থেকে। ঈশান সিগারেট ধরছিল, হাতে সিগারেটে অবশিষ্ট অংশ ছুঁড়ে ফেলে রাস্তায়। নাইম একই প্রশ্ন দ্বিতীয়বার করার প্রয়োজন বোধ করল না। এত বোকা সে নয়। ছেলেটা খারাপ বুঝলি কি করে? নুরির সাথে কথা বল, জানতে চায় বিস্তারিত। দরকার হলে ছেলেটার সাথেও দেখা কর, খোঁজ নে। তোর সন্দেহ যার উপর সে তো এই ছেলে নাও হতে পারে, তাই না? ছেলেটাকে মানছিস না কেন তুই? মানার মতো না। এটাই সেই ছেলে কি না সেটাও জানি না, কারণ ওই ছেলেটাকে আমি দেখিনি এখনো। সাথে ছবির ছেলেটা সঠিক আইডেন্টিটি জানা নেই। এরা এক মানুষ আমার বিশ্বাস। তবে ছবিগুলো ওই ছেলে পাঠিয়েছে নাকি অন্য কেউ পাঠিয়ে ঝামেলা করছে এটাই প্রশ্ন। এখানে তিতির কী করে জড়িয়ে? অনেক ঘটনা, বাদ দে, আমি দেখছি। আর পার পেতে দিচ্ছি না। আমার অকর্মণ্য লোকগুলি ছাঁটাই করে ফেলতে হবে। হয় আমার লোকগুলো বেশি বোকা, নয়তো ওই কালপিট বেশি চালাক। তবে আমি মাঠে নামলে দেখব আর লড়াইটা জমে কিনা। নুরি এসবে আর জড়াবে না। এটা তোর যুক্তি, তোর বোনের তো না। আই এম সরি নিশা। নাইম। নাইম মলিন হাসল বন্ধুর দিকে তাকিয়ে। ঈশান খুব সহজে সরি বলার ছেলে নেই। বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে আসছে। নুরির মুখটা চোখের সামনে ভেসে উঠছে। তুই কেন সরি বলছিস? একতরফা ভালোবাসা দুনিয়া অরহ। আমি প্রথম ভিক্টিম না, ইটস ওকে। স্বীকার করলি আমার বোনকে ভালোবাসিস তুই? না করার কি হয়েছে? আমি স্বীকার না করলে তুই জানতিস, তাই না? বরং আজ ক্লিয়ার হলাম নুরি যে অন্য কাউকে ভালোবাসে বা কোনো ঝামেলায় জড়িয়েছে এটা টের পেয়ে তুই আমাকে বলেছিস ওর থেকে দূরে থাকতে। ঈশান গম্ভীর করে বলে, আমি তোকে চিনি, কতটা প্রিয় সেটাও জানা। আমার একটা বন্ধুর চরিত্র নিয়ে কেউ আঙুল তুলতে পারবে না, ভুলেও না। একই গর্ব আমার বোনদের নিয়েও আমার ছিল। নুরিকে তুই ভালোবাসতি, এটা আমার বিন্দুমাত্র সমস্যা ছিল না। তোরা দুজনের যোগ্য এটা আমি জানতাম, মানতাম। তবে আমার বোনের ভুল ত্রুটি আমাকে দেখতে হবে। তুই ওর যোগ্য ছিলি, এই আছিস, কিন্তু ও নেই। যতই আমার বোন হোক, অন্য পুরুষে আসক্ত সে, হয়তো গভীরভাবে। জেনে বুঝে বন্ধুর গলায় ঝুলিয়ে দিতে পারি না আমি সেসব লোকে। তোর সামনে মুখ দেখাতে পারবো না। নায়েমের বুকটা কাঁপছে। নুরি অন্য কাউকে ভালোবাসে গভীরভাবে। তার থেকেও বড় কথা, তার বন্ধু কতটা ভাবে তার জন্য। ঈশান চাইলে সবটা লুকিয়ে আশকারা দিয়ে যেতে পারত নুরিকে তার কাছে দিয়ে। সে তা করছে না। বোনের দোষে মোটা আড়াল করার চেষ্টা করছে না। দেখ নাহিম, এমনটা নয় যে আমি ওই ছেলের সাথে আমার বোনকে যেতে দেব, কক্ষনো না। ওর জীবন আমি গোছাবো, তবে সেটা তোকে গুছিয়ে দিতে বল আমি বলবো না। তুই বছরের পর বছর আমার বোনকে চেয়েছিস, অন্য মেয়েদের দিকে চোখ তুলে তাকাসনি। তুই নিশ্চয় তেমন মেয়ে ডিজার্ভ করিস। আমার বোনকে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করবো না তোর ঘাড়ে। আমি যদি বলি এত কিছুর পর তোর বোনের প্রতি আমার অনুভূতি এক বিন্দু চির ধরেনি, তাহলে কি তুই আমাকে কাপুরুষ বলবি? ঈশান অবাক চোখে তাকায় নাইমের দিকে। নাইম মলিন হাসে। আমি তোর বোনকে কখনোই জানতে দেইনি আমার ভালোবাসার কথা। ও অন্য কাউকে ভালোবেসেছে সেটাও সবার জানা শোকর করে। এমন তো নয় আমার ভালোবাসা জেনে ও আমাকে ঠকিয়েছে অন্য কারো কাছে গিয়ে। ও জানতোই না আমার ভালোবাসার অস্তিত্ব। কাউকে ভালোবাসার দোষে নয়, ভুল মানুষকে ভালোবাসার দোষে। তোর বোন বড্ড সাদাসিধে, তুই আমি সবই জানি, শুধু নুরি নয়। একই বিষয়ে তিথির নিশির ক্ষেত্র। তোর বাড়ির মেয়েরা মাটির দলা এক একটা, ওদের ভালোবাসায় মুড়িয়ে যেদিকে ইচ্ছে চালনা করা যায়। নুরির দোষ নেই, ও তো ভালোই বেসেছিল। জানি না ও বুঝতে পেরেছে কি না, সেটা ভুল। আগে সেটা নিশ্চিত হ। সত্যি ছেলেটা ফিট কিনা জান আগে। আগে ছেলেটার দোষ দেওয়া উচিত নয়। যদি দোষী হয় নুরিকে অবশ্যই সরিয়ে আনবে। যদি দেখি ছেলেটার মধ্যে সমস্যা নেই, সমস্যা অন্য কিছুতে, তবে মেনে নিস ছেলেটাকে। তোর বোন ভালো থাকবে। বন্ধুর এক একটা বুঝদারের মতো কথায় হতবাক হয় ঈশান। ছেলেটা কতটা কষ্ট, বুক পাথর বুকে চাপা দিয়ে ভালোবাসার মানুষকে অন্য কারো কথায় ভালো থাকার বলতে পারে, ভাবা যায়? তোদের কোথাও থেকে খুঁজে খুঁজে বন্ধু বানিয়েছিলাম বলতো? নাইম হেসে ফেলে, কাঁধ জড়িয়ে ধরে ঈশানে। তবে যদি সত্যি তোর সব সন্দেহ সঠিক হয়, তোর বোন আমার, তাহলে দুনিয়া যে কোনো কোনায় চলে যাক তোর বোন, আমি তাকে হারাতে দেব না। ভুল
মানুষ থেকে সরিয়ে এনে বুকে রাখবো, সত্যি ভালোবাসায় মুড়িয়ে ফেলবো। ওর সব ভুল ত্রুটি চাপা দেবো আমার বুকে। ঈশান দুহাতে আচমকা জড়িয়ে ধরল বন্ধুকে, আলতো পিঠ চাপড়ালো। আশা করবো ততটা ভুল আমার বোন করেনি যতটা। নাইমের বুকটা সত্যি কাঁপল। কল্পনাও ভাবতে পারে না তার নুরিকে অন্য পুরুষ গভীরভাবে ছুঁয়েছে বা ছোবে। ছলছল চোখে বুঝে নিল জলদি, গলা খাদে নামিয়ে কাপা গলা বলল, আমারও সেটাই বিশ্বাস। আর বাকি অযাচিত স্পর্শ করতে চাওয়া সব ধুয়ে মুছে ফেলবো আমার ভালোবাসায়। রিক্তা দেওয়ান মেয়ের কাছে থাকবেন, বাকিদের ঘরে গিয়ে বিশ্রাম নিতে বলেন। তবে রাহেলা বা মুক্ত কেউ গেল না নিজেদের রুমে। মেয়ের এই অবস্থা, তার শুয়ে ঘুমাবে ভাবতেই পারে না। তাছাড়া শেষ সেহরির জন্য উঠতে হবে ঘণ্টাখানেক পর, আর এখন ঘুম হবে না। তবে নিশি, তিথি, নয়নকে ঘরে পাঠালো তারা। ছেলেমেয়েগুলো ঘরে যাক, নয়ন ওষুধগুলো এনে দেওয়ার পর ঠিকমতো সব বুঝিয়ে দিয়ে একটু আগে ঋতুকে নিয়ে বাড়ি ফিরছে নাইম। বন্ধুকে রাস্তা থেকে বিদায় দিয়ে ঘরে আসতে চোখে পড়ল তিতিরকে, বিছানায় পা ভাঁজ করে ফুপিয়ে কেঁদে যাচ্ছে। ঈশান দরজা আটকে ঘরে এলো। গায়ে জামা কাপড় চেঞ্জ করা দরকার, রক্ত লেগে গেছে। তিতিরের মনের অবস্থা বুঝতে বলল না কিছু, আপাতত শাওয়ার নিয়ে বের হলো। তিতিরের কান্না থামিয়েছে এখন। ঈশান বিছানায় এসে বসতে বলল, ইয়াজকে নামটা প্রথম শুনল না ঈশান। এই নামের সন্ধান তার বহু আগে থেকে, তবে এই ছোট্ট নামে সে আজ অবধি খুঁজে পায়নি তাকে। আশ্চর্যজনকভাবে তার লোকজন গরু খোঁজাখুঁজি করেও পায়নি। এখানে যতবার এসেছে হোটেলগুলোর কোনো নাম পায়নি, এমনকি স্পষ্ট কোনো ছবিও নেই ছেলেটার। গম্ভীর গলায় বলল, তুই কোত্থেকে সরলি এনাম? তিতির পা ভাঁজ করে বাবু হয়ে বসল। নরম গলা বলল, ছোট অপু ঘুমের ঘরে উচ্চারণ করছিল, চিনি না। ছোট বোন বয়ফ্রেন্ড হতে পারে, তার সাথে ঝগড়া করে এটা করলো, হতে পারে। জ্ঞান ফিরলে রাগারাগি করবেন না কেমন, মানসিক চাপে থাকবে অনেকে, ভালো মতো বুঝিয়ে। ঈশানের তপ্ত দৃষ্টি থামল তিতিরে। ঈশান ভারী গলায় বলল, সে সেন্স আমার নেই নাকি? ভালো ব্যবহার করতে জানি না আমি, সেটা কখন বললাম? তবু জিজ্ঞাসা করার দরকার নেই। ঘুমাও, এত ভাবতে হবে না, এখন ঘুম ধরবে না। ঈশান ল্যাপটপ খুলে বসতে কপালে ভাঁজ পড়ল তিতিরে। 3:30 বাজে রাত্রি। সারাদিন খাটাখাটনি গিয়েছে মানুষটার উপর। এই গরমে কী পরিমাণ ছুটতে হলো তার উপর। রাতে একটা ফোঁটা ঘুম নেই। এটা নিয়ে বসলেন কেন? একটু শুয়ে রেস্ট নিন, অসুস্থ লাগবে কেউ। না বকবক করে ঘুমা, কাজ করতে দে। ধমকে ওঠে ঈশান। মাথায় হাজারটা একটা চিন্তা। কয়েকটা টেক্সট, ইমেল করা হলো ইমার্জেন্সি। কাল দিন পর ঈদ। দিনটা কেটে গেলে পুরোদমে তার নামতে হবে মাঠে। বাড়িতে এত এত মানুষজন, এর মধ্যে গ্রামে এত এত ঝামেলার মধ্যে ঢাকা যেতে পারছে না। তাছাড়া সত্যি বলতে তিতিরকে রেখে যেতে ভয় হয় তার বড্ড। তার জীবনে অন্ধকারের সাথে মেয়েটাকে জড়াতে চায় না মোটেও। আবার সর্বক্ষণ ছায়াসঙ্গী হয়ে তিতির বা বোনদের সাথে ঘুরঘুর করা সম্ভব না। দীর্ঘশ্বাস ফেলে মন স্থির করলে ঈশান। নয়নকে খানিকটা জানাতে হবে নুরির বিষয়টা নিয়ে। তার অবর্তমানে বাড়িটা নয়নকে সামলাতে জানতে হবে। অস্থির লাগছে সবেতে। সেই বিয়ের রাত থেকে নতুন এক প্রশান্তি। এমনকি জীবনে ঝামেলা কমতি ছিল, মেয়েটা জড়ালো তার জীবনে। একটা মুহূর্ত কাছে টানতে পারে না। তাদের এত দূরত্ব সেই প্রথম রাতে ওই ফোন কলটা পেয়ে তিতিরকে মিথ্যে বলে দূরে সরিয়ে দেওয়ার থেকে। এখন চাইলেও শুধরাতে পারছে না সবটা। তিতির দূরে গেছে অনেকটা, ওকে সময় দিতেই হবে। তার নিজেরও দরকার সম্ভবত। ভালোবাসা বোঝা কষ্ট, আগলে না রাখতে পারা তার থেকেও বড় কষ্টের। তিতির শুতে গেল না, বরং সাহস করে ঈশানের ল্যাপটপটা বন্ধ করে দিল। ঈশান কপাল কুঁচকে তাকালো। দৃষ্টি এতক্ষণে ল্যাপটপে থাকলো। সব কাজ শেষ হয়েছে খানিকক্ষণ আগে, ভাবছিল সবটা। তিতির ল্যাপটপটা ধীরে সুস্থে সরিয়ে রাখল বেড সাইডের টেবিলে। ধীর গলায় সাহস নিয়ে বলল, শুয়ে পড়ুন। তোকে তো ধরে রাখিনি, আপনার শরীরটা খারাপ লাগবে। সারাদিন কি দৌড়োদৌড়িটানাই গেল। তিতিরের আদুরি কথায় টেনশন কেমন সরে গেল খানিকটা। তার টেনশন করছে মেয়েটা, খোঁজ খবর রাখছে, মাথা টনটন করছে এত এত শারীরিক মানসিক চাপে। ওই স্নিগ্ধ মুখটার দিকে তাকালে কী যে প্রশান্তি লাগে। হঠাৎ হাসকি স্বরে বলে উঠল, বুকে নিবে?
ঈশা আচমকা ঈশানের এই কথায় বুকের বাঁ পাশ লাফিয়ে উঠল। এই ধরনের আবদার করার সময় ঈশানের কণ্ঠে বড্ড নেশালো শোনায়। ধড়ফড় করে উঠে তার বুকটা। ঠোঁটে ঠোঁট চেপে শুকনো ঢোক গিলল তিতির। ঈশান একই প্রশ্ন আবার করল, বুকে নিবি? অশান্তি লাগছে, খুব শান্ত কর। তিতিরের শ্বাস প্রশ্বাস দ্রুত হলো। মানুষটার মুখের দিকে তাকাতে একরাশ মায়া কাজ করলো। মুখটা একদম মলিন, চোখ ছোট, ঘুমের অভাবে লাল হয়ে আছে। তিতির বিনা বাক্যে বিছানা হেডবোর্ড বালিশে ঠেকিয়ে আধশো হলো। ভীষণ লজ্জা লাগছে তার। ঈশান বসে আছে স্থির হয়ে, তিতিরের জবাবের অপেক্ষায়। হয়তো তিতির আধশো হয়ে লজ্জায় দৃষ্টি পড়ল না ঈশানের দিকে। ঈশান আসছে না কাছে। তিতির ঠোঁট কামড়ে এদিক ওদিক তাকায়। এখন কি আবার দুহাত বাড়িয়ে বাচ্চাদের মতো কাছে রাখতে হবে? আশ্চর্য, বোঝাই তো যাচ্ছে বুকে নিবে বলে এমন আধশো হলো। ঈশান গভীরভাবে লক্ষ্য করল লজ্জায় রক্তিম হয়ে যাওয়া ফর্সা মুখটা। ল্যাম্পের হলুদ আলো জ্বলজ্বল করছে চাঁদ বদন মুখখানা। ঠোঁট কামড়ে ধরে আছে, তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি। নাকের পাটা লাল হয়ে গেছে। তবে তিতিরের উত্তর না পেয়ে সে আগ বাড়াল না। নিজেকে কথা দিয়েছে এক বিন্দু জোর করবে না তিতিরের উপর। আর না তো তিতিরের মুখে অনুমতি না দিলে সে এগোবে। মেয়েটাকে বিয়ের পর থেকে যথেষ্ট সম্মান করছে, সত্যি তো ভালোবাসি না বলে বারবার জোর করে ছুতে চাওয়া এসব অশালীন। মেয়েটার জন্য তো অবশ্যই। তার ছোঁয়া যদি তিতিরের ইতস্ততার কারণ হয়, সে কখনো নিজ থেকে এগোবে না, কখনো না। হাত বাড়িয়ে নিজের বালিশ ঠিক করে পাশ ফিরে শুল ঈশান। তিতির অবাক। ঈশানের সারা শব্দ না পেয়ে ধীর গলায় ডাকলো, ঈশান ভাই, ঘুমিয়ে নে কিছুটা সময়। তিতির চুপ করে তাকিয়ে রয় খানিকটা সময়। সে বলেনি বলে ঈশান আসলো না, তাই কি? লোকটা এত ভালো হলো কবে থেকে? অবাক করার বিষয়। কি করবে সে? ওভাবে আবদার করলো অথচ সে উত্তর দিল না। তার জন্য বুঝে রাগ করেছে? রাগ করছেন? হুম। কথা না বলে রেস্ট নেই। তিতিরের বুকটা কেমন অস্থির লাগছে, অশান্তি এবারে তার লাগছে। বুকটা ছটপট করছে। ঈশানের দিকে তাকালো, উল্টো ঘুরে আছে। মাথার চুলে হাত বুলাতে ইচ্ছে করলো। মাথাটা বুকে চেপে ধরতে পারলে ছটপট কমতো বুঝি। চোখ বুজে শ্বাস নেয় তিতির। কঠিনভাবে উন্মাদ হয়েছে সে মানুষটার প্রেমে। চন্দ্রদাওয়ান বলতো, জীবনে কঠিন কঠিন মুহূর্তেতে ভালোবাসার মানুষটাকে খুব পাশে লাগে। হাজার অশান্তি চিন্তা এক নিমিষে দূর হয়ে যায় প্রিয় মানুষটার সান্নিধ্যে। বুকটা শান্ত করতে সত্যি দরকার থাকে। এই যে আজকে এতটা মানসিক ধাক্কা গেল, কতটা ক্ষতি হয়ে যেতে পারত নুরির। কথাগুলো মাথায় আসতে শূন্য হতে মস্তিষ্ক। ভয় লাগছে কেমন একটা। তখনই জড়িয়ে ধরতে মন চাচ্ছে ওই বৈধ পুরুষটাকে। তাকে বুকে জড়িয়ে অথবা তার বুকে মুখ লুকিয়ে শান্ত করতে মন চাইছে নিজেকে। তবে বারবার এর মতো ইতস্ততা কাটিয়ে উঠতে পারছে না। সে কী করে আগ বাড়িয়ে বলবে? চায় তো সেও, কিন্তু লজ্জা লাগে না তা বুঝি তার? এতটা ভাব হয়ে যায়নি তাদের মধ্যে যে দুহাত বাড়িয়ে বুকে জড়াবে। একটু তো সময় লাগবে ইজি হতে। ঈশান যত দ্রুত ইজি হতে পারে সে তো পায় না। হাতের কাটা কাটা অংশগুলোতে যত্ন করে ওষুধ লাগাচ্ছে একটা 17-18 বছরের মেয়ে। ইয়াজ স্থির চোখে তাকিয়ে সেদিকে। মেয়েটা ছলছল চোখে ভুরুর মাঝে ভাঁজ ফেলে আলতো হাতে সব যায় কাজ করছে। ফুপিয়ে যাচ্ছে ক্রমাগত। ইয়াজ ধীর গলায় বলল, জলদি করো আর বের হও ঘর থেকে। মেয়েটা দ্রুত কীভাবে করবে কাজ? এত এত রক্ত দেখে থরথরে কাঁপছে তার হাত। এমন কেন করলো জিজ্ঞাসা করতেও পারছে না। সে কে জিজ্ঞাসা করার? মেয়েটার নাম মিতু, সামান্য কাজের লোক। ইয়াসের বাড়িতে রাস্তা থেকে তুলে এনে কাজ দিয়েছে। তার কি কৈফিয়ত সাথে? তবে এবারে খুব সাহস নিয়ে ধীর গলায় জিজ্ঞাসা করেই বসলো, সাহেব কী হয়েছে? জলদি করতে বললাম তো। এমনি কি হলো? মহা বিরক্ত হলো ছেলেটা। সামান্য কাজের মেয়ে হয়ে তাকে প্রশ্ন করা ধমকে উঠল। তোমার যা কাজ তার বাইরে এত বক বক করো কীভাবে? আমার কাছে কৈফিয়ত চাও? সমস্যাটা কি? কোথায়? ঘাড় ধাক্কা দিয়ে রাস্তায় ছুঁড়ে ফেলে আসবো। মৃত্যু আর একটা কথা বলল না। চাইলেই বাড়াতে পারে অনেক কিছু। কৈফিয়ত চাইতে প্রায় প্রায় প্রতি রাতে মাতাল হয়ে তার ঘরে এসে তাকে গভীরভাবে ছুঁয়ে দেওয়ার কারণ জানতে চাইতে পারে না। অন্য এক নারীর নাম মুখে আওড়াতে আওড়াতে সারা রাত তার কৈফিয়ত সে চাইতে পারে না। সে সামান্য নারী। যেদিন বখাটেগুলো হাত থেকে নিজের
এর বাড়িতে আশ্রয় না দিকে সেদিন হয়তো 4-5 জন পুরুষ ছিঁড়ে খেত তাকে। খুব হতো সে। তবে সেখান থেকে বাঁচিয়ে এনে নিজে মাতালের ঘরে সেই সবটা লুটে নিল। নিঃশব্দে হাতের কাজ শেষ করে বেরিয়ে যায় মিতু। ইয়ার চোখ বুজে রকিং চেয়ারে বসা, হাতটা সুন্দর মতো ব্যান্ডেজ। নিজের ঘরে এসে ফুঁপিয়ে উঠল সে। প্রথম যেদিন ইয়াস তার ঘরে এসেছিল সেদিন প্রথম ইয়াসকে নেশা করতে দেখেছিল সে। তার আগে মাসখানেক হলো কখন ইয়াস তা চোখ তোলেনি। তবে সেদিন সে আটকাতে পারেনি। পুরুষ মানুষের শক্তির সাথে পেরে ওঠা তার সম্ভব হয়নি। নিজের শেষ সম্বলটুকু হারিয়েছে ইয়াজের কাছে। তারপর সেদিন নেশা করে সেদিন হয় এই সর্বনাশ। সর্বনাশ হয় কি সেটা? যা হওয়ার তা তো প্রথম দিনে শেষ। মানুষটার প্রতি কৃতজ্ঞতা ছিল, যাওয়ার জায়গা ছিল না তার। অনাথ একটা মেয়েকে যে পুরুষ সম্মান বাঁচিয়ে বাড়িতে জায়গা দেয়, তার প্রতি নিষিদ্ধ ভালোবাসা চেপে গিয়েছিল তার। ইয়াজকে পরে জানাতে গিয়ে স্পষ্ট বুঝতে পারে কিচ্ছু মনে নেই লোকটা। লোভী সেও হয় এপারে। মানুষটাকে নিজের করে পাওয়ার লোভ, বামন হয়ে চাঁদ ধরতে ইচ্ছা করে। আর বাধা দেওয়ার চেষ্টা করে না। সে কি আছে তার জীবনে? কিচ্ছু নেই। পথের মেশে ইয়াজ বের করে দিলে আজ বাদে কাল তার জায়গা হবে যে কোনো বাজে জায়গাতে। একটা সংসার তার মতো চালচুলাহীন পথের মেয়ের হয় না। বাম মা মায়ের পরিচয় ছাড়া মেয়ের সংসার হয় না। ইয়াজের বউ হওয়ার স্বপ্ন সে দেখে না, আবার দেখেও বোধ হয় শুরুর থেকে দেখত। তবে বুকের বাঁ পাশটা ক্ষতবিক্ষত হয় তো যখন প্রতি রাতে এসে ইয়াজের মুখে অন্য নারীর নাম শুনে। লোকটা সেই মেয়ে ভাবে তাকে কাছে টানে। নুরি না কি একটা নাম শুনেছিল একবার, আর মনে করতে চায় না সেসব। আজকাল হিংসে হয় তার। ইয়াজ হয়তো কখনো জানবে না সে কি করে তার সাথে। সেটা সে না জানলেও হয়তো টের পাবে না। কখনো কি মানুষটা সজ্ঞানে আসবে? না বোধহয়। রাস্তার মেয়ের সাথে এরকমটা মানুষ থোড়াই রাত কাটাতে আসবে সজ্ঞানে। ইয়াস বন্ধ ফোন খুলে নুরি বেশ কয়েকটা বাঁকা হাসে, মুখে আফসোসের শব্দ করে সেদিকে তাকে। নুরি কী বলতে পারে একটু ধারণা আছে তার। এত সহজে পাশা উল্টাতে দেবে না। 3 বছরের সাজানো দাবার বোর্ডের দান এক ঝটকায় ঈশানের ফেভারে চলে যাবে, সেটা হতে দেওয়া যায় না। ইয়াস মির্জা সেটা থোড়াই হতে দিবে। বিশ্রী ভঙ্গিতে সে দেওয়ান পরিবারকে আমি যন্ত্রণায় বিষে নীল করে ফেলব। না বিষ হজম করতে পারবে, না তো বের করতে পারবে। যন্ত্রণায় কাতরাবে সকলে। এক ঈশ্বর দেওয়ান 3 বছর আগে করা ভুলের মাসুল ওর গোটা পরিবারকে দিতে হবে। ওর বোন, ওর বউ, সবারই দিতে হবে। চন্দ্রকাননে ছাদে মাদুর পেতে সকলে গোল হয়ে বসে আছে। মেহেন্দি পড়তে ব্যস্ত। নুরিকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসা হয়েছে। মেয়েটা কালকের ঘটনার পর থেকে একেবারে চুপ হয়ে গেছে। যদিও ঈশানের কড়া নিষেধ ওসব নিয়ে কেন কি এসব প্রশ্ন মেয়েটাকে যেন জর্জরিত না করায়। ছেলের কথায় মায়েরা কেউ এমন করার কারণ জানতে চায়নি। একটু সুস্থ হলে, মন ভালো হলে ঈশান নিজেই কথা বলবে। নয়ন ছাদে 2টো লাইট লাগিয়ে দিয়েছে। কৃত্রিম আলোয় নিভিয়ে চন্দ্রবিলাস করাই যেত যদি না মেহেন্দি পড়তো এখানে এসে সকলে। তবে মেহেন্দি পড়ার শেষে আলো নিভিয়ে এখানে বসে আড্ডা দেবে সকলে। নিশির ক্লাসমেট রূপা এসেছে মেহেন্দি পড়াতে। রিশা রোশনি সবার আগে মেহেন্দি পড়ে ছোটাছুটি করছে রাফির সাথে। নুরি মলিন মুখে বসে আছে। টুকটাক হা হু ছাড়া কোনো শব্দ বের হচ্ছে না মুখ থেকে। আজকের দিনে একটা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছিল তার কাছে। ইয়াস ভালোবাসে হাসপাতালে ভর্তি, তবে রিস্ক নাকি কেটে গেছে। শুনে খানিকটা স্বস্তি পেল। বুকের মধ্যে অপরাধবোধটা গাঢ় হয়ে আছে এখনো। মানুষের সাথে নিজের কথা না বলা পর্যন্ত শান্তি লাগবে না তার। তিতিরের হাতে ছোট্ট করে ঈশানের নাম লেখা হয়েছে। তিতির গভীর মনোযোগ দিয়ে দেখছে সেটা। তমা আর চোখে হাসলো খানিকটা। বড় ভাইয়াকে দেখিয়ে আয় গিয়ে। তিতির মুখ বাঁকালো। এতে হাতে এই ঈশানের নাম লিখে দেওয়ার বিষয়টা রূপাকে তমাই শিখিয়ে দিয়েছিল। তিতির আগে টের পেলে মোটেও দিত না।
লজ্জার ব্যাপার হয়ে যাবে ঈশান দেখে ফেলে রাতের আকাশ, তবুও একদম ঝকঝকে। বিশাল গোল চাঁদ উঠে আছে তাদের মাথার উপর, হাজার হাজার তারার মেলা সেটা চারিদিকে। ঈশান এক মনে জানলার পাশে তার ব্যক্তিগত চেয়ারে টেবিলে ফাইলপত্র মেরে ল্যাপটপে দৃষ্টি দিয়ে বসে আছে। টাইপিংয়ের শব্দ জুড়ে ঘর জুড়ে টুংটাং শব্দ। ফোনে মেসেজ আসতে চেক করার জন্য হাতে নিল। অচেনা একটা নাম্বার থেকে লম্বা একটা মেসেজ। ভুরু জোড়ার মধ্যে ভাঁজ পড়ল, চোয়াল শক্ত হলো। আজিমপুর কবরস্থান চেনা আছে কি? ঈশান আশরাফ দেওয়ান এর আছে বোধহয়। তার গুণ ক্ষমতাকে অবহেলা করার শাস্তিস্বরূপ কতজনের জায়গা হলো সেখানটায় ভাবা যায়। তা ওখানে কার একটা মার্বেল পাথরে খোদাই করা নেম প্লেট যদি এমন হয়, নাম রেহেনুমা হেলাল তিথি, স্বামী ঈশান আশরাফ দেওয়ান, জন্ম তারিখ 22-10-2005, মৃত্যু র্যাশ। খারাপ হয় তাই না ঈশান আশরাফ? তখন কেমন লাগবে? বাচ্চা বউটাকে সযত্নে শুইয়ে রেখে যাওয়ার জন্য প্রস্তুত করে নিজেকে। নেম প্লেটটা কিন্তু আসল, শুধু সময়ের মতো ডেটটা বসাবো। মেসেজটা বেশ কয়েকবার পড়ল ঈশান। লোকটার একটা সত্যিকারের নেমপ্লেট বানিয়েছে। মাথার রক্ত উঠে গেল ঈশানের, টকবক করে ফুটছে শরীরের সব। দাঁতে দাঁত চেপে রিপ্লাই করলো, বললি যে ঈশান আশরাফের ক্ষমতা অবহেলা করে আজিমপুরের জায়গা হয়েছে, ওই দুঃসাহস তো দেখছি তুই নিজেও করছিস। আর সামান্য ভুল আছে তোর কাজে। রেহেনুমা এখন হেলাল নেই, সারনেম চেঞ্জ হয়েছে। ও এখন ঈশান আশরাফ দেওয়ানের বউ, রেহনুমা আশরাফ তিতির। ওকে রক্ষা করার জন্য ওর বাবা বেঁচে না থাকলেও খোদা সে দায়িত্ব আমাকে দিয়েছে। ওর স্বামী জীবিত আছে এখনো। কলিজা টেনে ছিঁড়ে বের করার আগে শুধরে যা, তোকে জলদি খুঁজে বের করবো। তোর চেহারা দেখার আজকাল বড্ড ইচ্ছে হয়। ওটার চিত্র যদি না পাল্টে দিই শান্তি পাবো না। আর বলছি তো, তোর সামনে আমি আদরে আঁকড়ে আমার বউয়ের ঠোঁট, তোর ধ্বংস দেখেই তবে। মেসেজটা পাঠিয়ে চেয়ারে গা হেলে বসলো ঈশান। ল্যাপটপের স্ক্রিনে জল করছে শ্বেত পাথরের উপর তিতিরের নামটা। চোখ জ্বালা করে উঠল। দ্রুত হাতে পুরো মেসেজ সহ নাম্বারটা ফরওয়ার্ড করলো কাউকে। ছোট্ট করে লিখলো, কালকের মধ্যে খোঁজ দিতে না পারলে আজিমপুরে একটা নেম প্লেট তোমার নামে হবে। রুষা সুতির একটা থ্রি পিস গায়ে জড়িয়ে বেরিয়ে এলো বাথরুম থেকে। পুরো বাড়িতে সে ছাড়া কেউ নেই। পাশের ফ্ল্যাট থেকে বাচ্চাদের হই হুল্লোড় শুনতে পাওয়া যাচ্ছে। আজকে তো আবার চাঁদ রাত, কাল ঈদ। বিদ্রুপের হাসি হেসে রুষা, তার জীবনে আবার ঈদও আছে জানা ছিল না। ডাইনিং টেবিলে এসে চুপচাপ বসলো, গ্লাসে পানি ঢেলে নিল। রাতে রান্না করতে বুয়া আসেনি, ঈদের ছুটিতে গিয়েছে। এ দুদিন তাকে কোনো মতে চলতে হবে। আজকাল কোনো কিছুতে আগ্রহ হয় না তার, ক্লান্ত লাগে সর্বক্ষণ। শরীরটা তো ভালোই থাকে না। ড্রয়িং রুমের দেওয়ালে বিশাল করে ছেটে রাখা দুটো ফটোগ্রাফি একটার দিকে তাকিয়ে রইল, তার আর পাশে ঈশানের ছবি। 2 বছর আগে পহেলা বৈশাখে তোলা, বন্ধুরা সবাই মিলেছিল। তার পরনে একটা লাল শাড়ি। ঈশান ব্যস্ত ফোনে। সে বারবার ডাকছিল তাকে একটু দেখে কেমন লাগছে সেটা বলার জন্য। ঈশান সময় পাচ্ছিল না, বরং তার ডাকে দ্বিগুণ বিরক্ত হচ্ছিল। ছবিতে প্রথম এমন একটা পরিস্থিতি ক্যাপচার করা। রুষা ঈশানের বাহু ধরে টানছে। ঈশান একদম বিরক্ত মুখে তাকিয়েছে তার দিকে। হেসে ফেলল রুষা। ছবিটা সম্ভবত নিয়াজের তোলা ছিল। রুষা বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসে গলার রাজ্যের অসহায়ত্ব ভর করে, এই বাড়িটা আমাদের সংসার হবে এই ভেবে সাজিয়েছিলাম ঈশান। হলো না, কিচ্ছু হলো না। তুমি ধোঁকা দিলে, ছলনা করলে নিজের স্বার্থের জন্য। আমি না হয় ভুল করেছিলাম, তুমি তো ভালোবেসে আমাকে ফেরাতে পারতে এ রাস্তা থেকে, তা করলে না। বরং শেষে এসে জানলাম শুরু থেকে ছলনা করে এসেছো তুমি। আমার উদ্দেশ্য জেনে আমাকে ফাঁদে ফেলেছিল। আজ তুমি অন্য কারো স্বামী, আমিও অন্য পথের পথিক। আলো কিন্তু কারো পথে নেই। ঘোর অন্ধকারের মাত্রা আমাদের দুজনের। পথটা এক হলো না শুধু। কর্কশ শব্দে সেলফোনটা বেডরুম থেকে চিৎকার করছে। বড্ড অনীহার সাথে উঠে গেল, ফোনটা রিসিভ করলো। ওপাশের ব্যক্তির গলা পাওয়ার আগে বলে উঠল, আমাকে একা থাকতে দেওয়া হচ্ছে না কেন? আজকের রাতে তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। এটা সবসময় বলা হয়। আমি সবসময় বলেছি একা থাকতে চাই কিছুদিন। ঈশানের জন্য এখনো মন কাঁদে। ভালোবাসি আমি ওকে। ছলচাতুরি সম্পর্ক টেকাতে এত বাহানা? আমার কাছে সমস্যা কি? মুখে শান্তিতে রাখিনি। কিসের সাথে কিসের তুলনা করছো? মাথা ঠিক আছে? ইয়ান আশাদ ঈশান আশাদ মরবে আজ বা কাল, এটা তুমি জানো। ওর কর্মের জন্য মরবে।
তোমার ভালোবাসার জন্য মরবে, ওর বউয়ের জন্য মরবে। মোট কথা মৃত্যুও নিষেধ। বাজে না পোকে গাড়ি পাঠানো হোক, অপেক্ষায় থাকবো। রুষা ফোন ছুঁড়ে পোশাক পাল্টে নিল। একা থাকতে চাই। সেই ঘাত প্রতিঘাতের জীবন থেকে মুক্তি চায় সে। সজ্ঞানে ডুব দিয়েছে এই সংঘাতে। এর ধ্বংস নতুন ধ্বংস, প্রাপ্তির খাতা আজীবন শূন্য। শুধু ঈশানকে পেল না, হারালো নিজের সব। আকাশের চাঁদটা আজ বড্ড মনে করিয়ে দিচ্ছে তিতিরের কথা। রানী বেগম ঘুমিয়েছে কিছুক্ষণ আগে, এখন শরীরটা একটু বেটার। 4 দিন পর তাদের আবার সিঙ্গাপুর যাওয়ার ফ্ল্যাট। রাহাতের ঘরে মদের বোতলের ছড়াছড়ি। এতদিন এসব খাটের নিচে রাখলো, আজ হাতে এসেছে। তিথির চলে যাওয়ার পর থেকে এসবে তার নিত্য সঙ্গী। তবে সে মাতাল হয় না। মেয়েটার প্রেমে তো এমনি মাতাল হয়েছে, আবার এসব ছাইপাশ লাগে নাকি? তবে আজ মাতাল হতে ইচ্ছেও করছে খুব। বুকটা ক্ষতবিক্ষত হচ্ছে, রক্তাক্ত হয়ে আছে। তিতিরের কথাগুলো কানে বাজছে মেলোডিক সাউন্ডে। দুহাতে কান চেপে ধরে সেসব থামছে। এতগুলো বছর সে আগলে রেখেছে, চোখের আড়াল করলো না, পাগলের মতো ভালোবেসে গেল। আর চোখের পলকে বৈধ স্বীকৃতি পেল অন্য পুরুষ। তার পরই নাকি এখন সে পুরুষকে ভালোবাসে। এই জীবনে নাকি তাকে ছাড়তে পারবে না। এটা হয়? কেন হলো তার সাথে এমন? ভালোই তো বেসেছিল, কোনো খাত ছিল না সে চাওয়া পাওয়া। তিতির এতগুলো বছর তার আশেপাশ থেকে কেন তাকে ভালোবাসতে পারল না? ঈশান কি এমন যে কোনো দিক থেকে কামতি ভালোবাসতেও কম সুখে রাখতো? আচ্ছা, কবুল বলার সাথে সাথে মেয়েদের মনের ভিতরে অনেক কিছু পরিবর্তন হয় বোধহয়। হাতের আধা বোতল মদ ঠক ঠক করে গিলে ফেলল রাহাত। টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। এই পৃথিবীতে আপন বলতে তার কে আছে? আর কেউ রইল না। এই মাটা মরে গেলে কোনো পিছুটা নিয়ে এ আর বাঁচবে না। চারটা গভীর চোখে পলক হলো। নেশা চড়ে গেছে বোধহয়। আঙ্গুল দিয়ে শাসালো চারটাকে। পড়ি, তুমি আমার, কিন্তু আমার। সারা জীবন আগলে রাখবো আমি তোমাকে। ঈশানকে পেতে পারে না, তোমাকে পারে না। অন্যের গ্রহে চাঁদ হয়ে গেলে আমাকে একা করে। আলো তো তোমার আমার ঘুরে দেওয়ার কথা ছিল। ফিরবে না বলো? ফিরবে না আমার কাছে? কি করি বলো তো? এক মন বলে তোমাকে ভালো চাই, ছেড়ে দেই তোমাকে। অন্য মন বলে অসম্ভব। পড়ি, মরে যাচ্ছি তো। হয় ঈশান মরবে, নয়তো আমি। আমি মরলে না হয় তোমার কিচ্ছু যায় আসবে না, ঝামেলা মিটবে। কিন্তু ঈশান মরলে তুমি আমার তো হবে। রাহাত পাথরের মতো বসে রইল খানিকটা সময়। বোধ বুদ্ধি আপাতত নেশায় আচ্ছন্ন। আকাশের ওই ঝকঝকে চাঁদের দিকে তাকিয়ে মাতাল কণ্ঠে গেয়ে উঠল, আমার আসার সময় হলে তুমি হাত ফসকে গেলে তোমার যাবার পায় তারা। আমি হই যে দিশেহারা, তুমি অন্য গ্রহের চাঁদ। ছাদের আড্ডা শেষে তিথির যখন রুমে আসলো, তখন ঘড়ির কাঁটা রাত ঠিক 12টা টিকটিক করছে। আরও কিছুক্ষণ আড্ডা দেওয়ার পরিকল্পনা থাকলে রাইসুল দেওয়ানের কড়া ধমকে নিচে চলে এসেছে সকলে। টানা 1 মাস রোজা গেলে, আজ রাত জাগলে কাল ঈদে আনন্দ করতে পারবে না, ক্লান্ত লাগবে। তিতির ঘরে আসতে চোখ পড়ল ঈশান বের হচ্ছে কোথা থেকে। নিজের হাত দুটো আলগোছে পিছিয়ে নিয়ে ধীর গলায় শুধালো, কোথায় বেরোচ্ছেন? তিতিরের কণ্ঠ পাওয়া মাত্র আগের মেয়েটার অস্তিত্ব টের পেয়ে দূর থেকে কড়া শ্যাম্পুর ঘ্রাণ ভেসে আসছিল। সেদিন নিষেধ করছিল এই শ্যাম্পু ব্যবহার না করতে। কথা শোনার নাম নেই। মেয়েটার দিকে তাকাতে পারছে না সে, ইচ্ছে হচ্ছে না। খানিক আগে আসা সেই মেসেজের ওই ছবিটার চিত্র ভেসে উঠতে ভিতরে ভেঙে চুরে যাচ্ছে। কল্পনাও করতে পারে না আজকাল তিতিরকে দূরে সরিয়ে রাখার কথা। মেয়েটা এই 1 মাসে বিয়ের এই 1 মাসে মেয়েটা ওকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যা বছরের পর বছর কোনো মেয়ের জন্য অনুভব হয়নি। এই কটা দিনে তীব্রভাবে সেটা অনুভব করে এই মেয়েটার জন্য। ঈশান ঠিক করে নিয়েছে, সব ঠিক না হওয়া পর্যন্ত দূরত্বের মধ্যে স্পেস থাকুক। তিতিরের সামনে নিজের কোনো দুর্বলতা সে প্রকাশ করতে চায় না। তিতির যদি জানতে পারে তার স্বামী নিজের মরীচিকায় ডুবে আছে, স্বয়ং ঈশান আশ্বাস দেওয়ান সামান্য একটা ব্ল্যাকমেলকে ভয় পাচ্ছে, এটা ভালো দেখায় না। তিতির নিজেও ভয় পায় বসবে। ভয় পাওয়ার কারণ নেই কি? আছে, অবশ্যই আছে, যা শুধু ঈশান জানে। শুধু সামান্য ব্ল্যাকমেল না, আরও কিছু আছে যা সবার সামনে আনতে ঈশানে আরও সময় লাগবে। হাত ঘড়িটা হাতে দিতে দিতে ছোট্ট করে উত্তর দিল ঈশান। হুম। তিতির দরজা ছেড়ে এগিয়ে এলো খানিকটা, চোখে মুখে চিন্তার ছাপ এনে বলল, এত রাতে? ঈশান ফোন ওয়ালেট প্যান্টের পকেটে গুছতে গুছতে ওদিকে ফিরলে বললে, যাবি? কোথায় যাচ্ছেন?
ঘরে অস্থির লাগছে। সেদিন যেখানে তোকে নিয়ে গেছিলাম মনে আছে? সেদিন রাতের কথা মনে হতেই লাজুক হলো খানিকটা। তবে জায়গাটা তার দারুণ পছন্দের। আজ তো আবার আকাশে এত বড় চাঁদ, আমতা আমতা করবলো। বড় মামা যদি জানে তুই আর আমি কি লুকিয়ে প্রেম করছি? মাথা নাড়ল তিথির দুদিকে। ঈশান গম্ভীর করে বলল, তাহলে বকবে কেন? জায়গাটা আপনার খুব প্রিয়? হুম, খুব। আপনি অপেক্ষা করুন একটু, আমি জামা কাপড়টা পাল্টে আসছি। থামিয়ে দিল ঈশান। উপর থেকে নিচ অব্দি চোখ বুলিয়ে বলল, সব ঠিকঠাক আছে, পাল্টাতে হবে না। গেটে চল, না হলে থাক। গটগট করে হাঁটা ধরতে পিছু পিছু পা পড়ল তিতির। ঈশান বাইক বের করতে ভুরু কোঁচকালো তিতির। গাড়ি নিয়ে যাবেন না? ঈশান ততক্ষণে বড় গেট পার হয়ে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তিতির তখনও ভিতরে। সে ধারণা ছিল গাড়ি করে নিয়ে যাচ্ছে তারা। গাড়ি নিলে ভালো হতো না তো? বিরক্ত হলো ঈশান, ধমক দিয়ে বলল, বাইকের সমস্যা কি? জঙ্গলের রাস্তা না, তারপরে এত রাত। গাড়িতে থাকলে তাও মনে হবে প্রোটেকশনে আছি। আমি থাকলে তোর ভয় পেতে হবে? গাড়িতে থাকিস বা হাঁটা পায়, আমি পাশে থাকলে কেউ তোকে ছুঁতে পারবে না। গেলে আয়, না গেলে সময় নষ্ট করতে পারবো না আমি। ঈশানের কথাগুলো ভীষণ ভরসা লাগলো তিতিরের। মনে মনে হাসলো। বাইকে উঠে বসলো। এভাবে বসলি কেন? আমার মতো করে বস। আমি ওভাবে কমফোর্ট না, এভাবে আমি শান্তি পাচ্ছি। তিতির খানিকটা ইতস্তত করে দুই পা দুপাশে দিয়ে বসলো। এভাবে অবশ্য সুবিধা আছে। ভাঙা রাস্তা, পড়ে হাত পা ভাঙার চান্স কম। আর আবার বাইকে সবার অভিজ্ঞতা কম কি না? ঈশান বাইক ছোটাতে হুমড়ি খেয়ে পড়ল ঈশানের উপর। শক্তপোক্ত পিঠে তিতিরের নরম সত্তার ছোঁয়া শরীরে কেমন মিষ্টি যন্ত্রণায় ছেয়ে গেল। তিতির আঁতকে উঠে সোজা হয়ে বসল। ঈশান লুকিং গ্লাসে দেখছে তিতিরের লজ্জা লজ্জা মুখটা। ধরে বসছিস না কেন? পড়ে যাবি। তিতির নিজের দু হাতে তাকালো, হাত ভর্তি মেহেন্দি, যদিও শুকিয়ে গেছে, তবু ঈশানের সফেদ শার্টে দাগ বসে যাওয়ার সম্ভাবনা আছে। হাতে মেহেন্দি শুকায়নি। হুম, ধর, লেগে যাবে। দাগ পড়লে নতুন কিনে নেব। তোর পা হাত ভাঙলে তখন? তিতির দু হাতে ঘষে শুকনো মেহেন্দি ঝুড়ে ফেললে তুললে হাত থেকে। ইতস্তত করে দু হাত বাড়িয়ে ধরলে ঈশানের কাঁধ। ঈশান বিরক্তসূচক শব্দ করল, এভাবে ধরা পছন্দ না তোর। ভারী গলায় আদেশ চলল, তখন যেভাবে পড়লি গায়ে ওভাবে ধর। আমি ঠিক আছি, আমি নেই, ধর। তিতির কাঁপা হাতে বাড়িয়ে দু হাতে আষ্টে পৃষ্ঠে ধরল ঈশানের মেদহীন কোমর। পেটের উপর হাত পড়তে শার্টের আড়ালে গোটা উদর জুড়ে 6 খণ্ডের কারুকার্য ভাঁজ করল। গা শিউরে উঠল তার। দুজনের শরীর লেপ্টে আছে, কিছু একটা হচ্ছে দুজনে। ঈশান ঠোঁট দাঁতে কামড়ে রইল। আরেক সমস্যা করল নিজ উদ্যোগে। আগে ঠিক ছিল, এভাবে ধরে শরীর কেমন আন্দোলন করছে তার। তিতিরের নরম সত্তা বারবার ওঠানামা করছে রাস্তার দুর্দশার কারণে। এই তো সমস্যার শুরু। স্বাভাবিকভাবে সময় কাটাবে, মেয়েটা পাশে থাকলে একদম সেটা হয় না। আজে বাজে চিন্তা এসে হানা দেয় মস্তিষ্কে। বাইক গতি ফুল স্পিডে। এলাকার সারি সারি ধান ক্ষেত পাড়ি হয়ে মেইন রোডের কিনারা ধরে এগোচ্ছে রয়্যাল এনফিল্ড। আর কিছুটা সময়। খোঁপা করা সিল্কি চুলগুলো দমকা বাতাসের ঝাপটায় খুলে ফিট চলেছে মাথার উপর খোলা আকাশে। আর সে এর থেকে শান্তি আর কি হয়? মাথা ঠেকাতে ইচ্ছা করছে তিতির, তবে লজ্জা লাগছে। নিজেকে আজকাল বড্ড ন্যাকা মনে হয়। ঈশানের সাথে বিয়ে হওয়ার পর থেকে বেরোচ্ছে এসব। আহ্লাদ করতে মন চায়, নিজ থেকে কাছে যেতে মন চায়। ইস, নির্লজ্জ চিন্তা ভাবনা। গা ছমছমে পরিবেশ পার হয়ে বাইক এসে থামলো নদীর পাড়ে। থই থই পানি নদীতে। বাইক থেকে নেমে জুতো রেখে ছুটলো সেদিকে তিতির। ঠান্ডা বালির উপর খালি পা দৌড়াতে ভালো লাগলো। ঈশান অদেখা হাসলো। বাইক স্ট্যান্ড করে এগিয়ে গেল সেদিকে। ঠিক সেদিনের মতো পরিবেশ। আবহাওয়া ভীষণ সুন্দর। ঝিরঝিরে বাতাস, মাথার উপর পূর্ণচাঁদ। নদীর পানিতে চকচক করছে চাঁদের আলো। ঈশান এসে পাশে দাঁড়াতেই মুখ তুলে তাকালো তিতির ঈশানের দিকে। নরম গলায় বলল, সাঁতার জানেন ঈশান ভাই? হাসি পেল ঈশানের। গভীর জলের মাছ সে, সাঁতার না জানলে বেঁচে থাকে? দুহাত বুকে আড়াআড়ি ভাঁজ করে ভুরু জোড়া নাচিয়ে প্রশ্ন করলো, কি মনে হয়? তিতির ঠোঁট উল্টালো। নিচু হয়ে এক মুঠো ভেজা বালি তুলল হাতে। সেটা পানিতে ছুঁড়ে দিতে দিয়ে বলল, জানেন? ঈশান আর চোখে তাকিয়ে তিতিরকে দেখে। বাতাসে উঠছে চুলগুলো, চকচক করছে চোখ। এই জায়গায় সে আবিষ্কার করেছিল অনেক ছোট বয়সে, তখন 7 কি 8-এ পড়ে। এই নদীর সন্ধানে সকলে জানল মেইন রোডের পাশ ঘেঁষে
জঙ্গলের এপাশে যে বিস্তর সমুদ্র সৈকতের পরিবেশ অনুভব করা যায় তা সম্ভবত স্থানীয় জেলে পরিবার ছাড়া কারোই জানা নেই। তারপর থেকে বহুদিন এখানে একা একা সময় কাটিয়েছে। এবার যদি দ্বিতীয়বার সাথে কাউকে নিয়ে এলো, দুবারই তিতির। তিতিরের চোখ বুজে অনুভব করলো শীতল বাতাস, স্নিগ্ধ সব কিছু একদম। ঈশান ভাই, আমাদের একটা সংসার হবে না? দেবেন না একটা সংসার? আচমকা তিতিরের এহেন প্রশ্নে থমকে গেল ঈশান। থমকালো তার হৃৎস্পন্দন। সাধারণ একটা প্রশ্ন তোলপাড় শুরু করলো বুকে। ঈশান গলার স্বর ধীর রেখে জিজ্ঞাসা করলো, তুই চাস? তিতিরের দৃষ্টি এখনো সামনে, নদীর পানিতে ঢেউ খেলানোর স্রোতে চাঁদের প্রতিচ্ছবি দেখে ব্যস্ত। সে ছোট্ট করে বলল, কোনো মেয়েই না চায়? তুই চাস? বললাম তো, সব মেয়ে চায়, আমি তার ব্যতিক্রম নই। ঈশান নির্বিকারে মুখে তিতিরের দিকে তাকিয়ে বলল, আমার সাথে? সংসার মুখের কথা তিতির? না, মুখের কথা হবে কেন? স্বামী বলে মানতে হয়, তার ভালো মন্দ সব মেনে চলতে হয়, তাকে অভ্যাসে পরিণত হয়, বিপদে পাশে থাকতে হয়, ভেঙে পড়লে ভালোবাসা দিয়ে ক্ষত সরাতে হবে। তিতির ঘুরে দাঁড়াতে ঈশানের মুখোমুখিও। ঈশান তার মুখ নির্বিকার করছে। সুদর্শন পুরুষ, তার ব্যক্তিগত পুরুষ। কতদিনের দূরত্ব জিরিয়ে রাখবে? নারীরা সব পারে। ঈশান দীর্ঘশ্বাস ফেলে পা বাড়ায় নদীর কিনারা ঘেঁষে। তিতির দাঁড়িয়ে রইল। ঈশান বেশি দূর এগোল না। কয়েক পা এগিয়ে আবার ফিরে এলো। দুজনের মাঝখানে এখন বেশ দূরত্ব। চাঁদের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মুখ। আমাকে আঁকড়ে সংসার করা আপাতত কঠিন তিতির। তাহলে ছাড়বেন না কেন আমাকে? কঠিন যখন, সেখানে আটকে রাখবেন? বলতে পারছি না, বুঝতে পারছি না নিজের মনকে। ভালোবাসা নামে? ঈশান মূর্তির মতো তাকিয়ে রইল। অবচেতন মন চিৎকার করে বলছে, ভালোবাসিস তুই ওই টিয়া পাখির মতো রক্তিম ঠোঁটের মেয়েটাকে? ভালোবাসিস বলে বিয়ে করেছিস। দূরে দিতে পারিস না। আজকাল ওকে ছেড়ে ঘুমাতে পারিস না, অথচ মুখ দিয়ে এই শব্দটা বললে এত সমস্যা। ঈশান কয়েকদিনে স্পষ্ট বুঝেছে মেয়েটা তার কঠিন অভ্যাসে পরিণত হয়েছে। ওই বুকে মুখ না ডুবলে আজকাল রাতের ঘুমের ওষুধ নিতে হয় না। তার ঠোঁটের উপর দখলদারি নিতে বিদ্রোহ মন করে। আসল কথা হলো, ভালোবাসে সে মেয়েটাকে, কিন্তু সবাইতে বিশাল, কিন্তু দাঁড় করিয়ে দিতে চায় না। সে না চাইলেও পরিস্থিতি দাঁড় করতে বাধ্য হয়। একমাত্র সেই জানে ভালোবাসার মানুষকে ভালোবাসে বলতে না পারার যন্ত্রণা। ঈশান ঠোঁট গোল গোল করে শ্বাস টানলে জোরে জোরে। গম্ভীর গলা বলল, আমার অনেক কিছু জীবনে স্বাভাবিকভাবে পার করে দিতে পারি তিতির, কিন্তু যে মুহূর্তে একটা স্পেসিফিক বিষয়ের উপর জোর দেই, সেটা পেয়ে হওয়া মানে সেটাই ডুবে বাকি সবেরই জ্ঞান হারিয়ে ফেলা। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, শব্দটা শুনতে হয় আমার ভীষণ উতলা হই মানসিক শান্তির নির্ভরতার জন্য। তবে কি জানিস, আমাদের ভাষার ডিকশনারিতে কিছু শব্দ আছে, ম্যাজিক্যাল ওয়ার্ড, ওগুলো ভালোবাসা শব্দ মোস্ট ম্যাজিক্যাল ওয়ার্ড। সেখানে এটা অনুভব করবি, শান্তি থাকবে, কিন্তু যে মুহূর্তে এটা অপর মানুষটা তোকে বলবে, ভীষণভাবে দুর্বল হয়ে যাবে তুই। এই শব্দটার উপর নির্ভরশীল হয়ে বসে থাকবে, ম্যাজিক করবে এই শব্দটা তোকে। এত এত কথার কারণ বুঝল না তিতির। ছোট্ট একটা প্রশ্নের এত বড় ব্যাখ্যার কী প্রয়োজন? তার বুকের বাঁ পাশের গতি বেড়েছে মনের অজান্তে। মিহি গলায় প্রশ্ন করলে, নির্ভরশীল হতে ক্ষতি কী? ভালোবাসা শব্দটার উপর আলাদা মুগ্ধতা জন্মানো স্বাভাবিক, সত্যি মানসিক শান্তি। মৃদু হাসল ঈশান। কীভাবে ব্যাখ্যা করা উচিত তার কথাগুলো? কীভাবে বলল তার বোকা বউটা বুঝবে সবটা? তার বোঝানো এদিক ওদিক হলে ফের অভিমানে পাল্লা বাড়বে। সে আর চায় না সেটা। এই দূরত্ব মেটাতে চাই জলদি। ধর একটা মানুষ এর সাথে তোর একটা খুব সুন্দর জায়গায় দেখা হয়ে গেল, সেখানে তুই যাস মনের শান্তির জন্য। ওখানে গেলে তুই দুনিয়ার সব কষ্ট ভুলে যাস। অপর মানুষটা একই শান্তির খোঁজে আসে। বেশ দূরত্ব রেখে বসিস দুজনে, কেউ কাউকে চিনিসও না। এরকম রোজই হয়। তুই রোজ যাস নিঃশব্দে দুজন জায়গাটা দু কোণায় বসে চলে আসিস। তুই কি এরকম 20 দিন পর নিয়মিত চলার পর 21তম দিন বাড়ি থেকে বের হওয়ার আগে লোকটার কথা ভাববি না? ভাববো। ধর গিয়ে দেখলি লোকটা নেই, আসেনি, তারপর আর আসলো না, খারাপ লাগবে হয়তো। ভাববি না তার কথা? যতদিন যাবি ততদিন। তোর কি তার উপর কোনো রাগ থাকবে না? অবাক হওয়ার মতো করে মুখ হয়ে গেল হৃদকে। রাগ করবো কেন? বড় যে চিন্তা করব, আচমকা আসা বন্ধ করে দেওয়ার জন্য। রাগ হবে না, ভাববো না কেন? আসলে কোনো সমস্যা? তুই বেশ উতলা হবি, ভাববি মায়া হবে হয়তো, কিছু হলো কি না মানুষটার। হ্যাঁ,
বহুদিন পর কেন এক অচেনা রাস্তায় দেখলি লোকটাকে? তখন তখন গিয়ে কি রাগ দেখাবি? মোটেও না। আমি রাগ দেখানোর কে? ততদিন অত গভীরভাবে আর মনেই থাকবে না, বা থাকলেও ততটা খারাপ লাগা কাজ করবে না। ঈশান এবার আরও 2 পা পিছিয়ে গেল, 2 হাতে মাথার চুল পিছনে ঠেলে দিয়ে বলল, এবার একই ঘটনা অন্য রকমভাবে সাজাই। একইভাবে তোদের দেখা, রোজ যাতায়াত। তবে তা নিঃশব্দে আটকে রইল না। তোদের মাঝে ভাব হলো, কথা হলো, রোজ বাড়ি ফেরার সময় বললি কাল দেখা হবে, কথা দেওয়া হইলো। যে কথা দিল, একদিন হুট করে যোগাযোগ বন্ধ করলো। কিছুদিন পর তিতির কিছু বলল না, অনিমেষ তাকিয়ে জবাব আছে ঈশানের বুকের দিকে। ঈশান জবাব দিল, তোর চিন্তা যেমন হবে, রাগ হবে, তাই না? কথা দিয়ে হুট করে কেন এভাবে চলে গেল হবে। তখন শুরুতে হয়তো রাগে এটা ভুলে যাবি, মানুষটা কোনো লজিক্যাল কারণে হয়তো যেত না। ঈশানের মুখের মলিন হাসি এবার প্রশস্ত হলো, মাথা ঝাঁকলো। এক্স্যাক্টলি, এটাই পয়েন্ট। শুরুতে কোনো কমিটমেন্ট ছিল না, কথা দেওয়া ছিল না, রাগ হয়নি। পরেরটায় ঠিক রাগ হলো। দেখলি, গভীর দেখলি, দুম করে রেগে গেলি। ভালোবাসা শব্দটা বলার সাথে এটাই সম্পর্ক। যতদিন চুপচাপ কোনো শব্দ ছাড়া ভালোবাসা অনুভব করে যাবি, ততদিন সুখ, সুখ আর সুখ। যে মুহূর্তে ভালোবাসা শব্দটা শুনবি, সেটা অভ্যস্ত হবে। সামনের মানুষটা হুট করে হারিয়ে গেলে তাকে বেঈমান তাই নয় কি? হয়তো হারিয়ে যাওয়ার পিছনে নিগূঢ় রহস্য জানার কথা ভাববি না। তার কারণ ওই ম্যাজিক্যাল শব্দ তোকে ম্যাজিক করে ফেলছে। তোর মাথায় ঘুরবে, মানুষটা তো আমাকে ভালোবাসি বলছিল, তারপরে কেন চলে গেল? দোষটা আদতে শব্দটার। এই অনেক জোর ক্ষমতা, আটকে ফেলার ক্ষমতা, দুর্বল করে দেওয়ার ক্ষমতা। তিতির স্তব্ধ হয়ে শুনল কথাগুলো। ঈশানের এত এত কথার সুস্পষ্ট হলো। যুক্তি সঠিক হয়তো, বা ভালোবাসি শব্দটা প্রকাশে এক্সপেকটেশন বাড়ে, কিন্তু এত ভয় কেন থাকতে ভালোবাসি? আমরা তো দূর অবধি ভাবছি কেন ঈশান ভাই? জীবন সুদূর প্রসারী, তাই ভুল হতেই পারে। জীবন সুদূর প্রসারী, তবে অনিশ্চিত। কিন্তু এটা কোনো খারাপ সময় আসতে পারে, ঝড়ঝাপটা আসতে পারে, দূরে চলে যেতে হতে পারে। আজ থেকে 10 বছর পর এটা ভেবে আজকের দিনটা নষ্ট করা চূড়ান্ত বোকামি, মূর্খতা। আপনি 10 বছর পর বেঁচে থাকবেন কি না সেটার নিশ্চয়তা কি? ঈশান স্থির নয়নে তাকিয়ে থেকে মেয়েটার দিকে। এখন কণ্ঠে আর বাচ্চা বাচ্চা আহ্লাদি ভাব নেই, পুরুষতস্তর নারী, ম্যাচিওর কণ্ঠ। আপনার যুক্তি সঠিক ঈশান ভাই। আমি ভালোবাসি না বলে কাটিয়ে দিতে পারি অনন্তকাল, তবে শব্দটা বলা মাত্র অন্যরকম অধিকার বোধ আসে, আশা আকাঙ্ক্ষা ভর করে। তবে প্রকাশ না করাটা কোনো সমস্যার সমাধান নয়। আপনি যেটা বললেন, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, যায় তো অবশ্যই যায়। যে আপনাকে ভালোবাসে সে কখনো মুখ ফুটে একটা শব্দ এটা বললেন, ভালোবাসি না বলেও ভালোবাসা যায়, যায় তো অবশ্যই যায়। যে আপনাকে ভালোবাসবে সে কখনো মুখ ফুটে একটা শব্দ উচ্চারণ না করলেও আপনি বুঝতে পারবেন ভালোবাসা। ভালোবাসা টের পাওয়া যায় ঈশান ভাই। একবার ভালোবাসলে মানুষ অন্য কিছু বোঝার ক্ষমতা রাখে। তখন একটা ম্যাটার করে না শব্দটা আপনি বললেন নাকি বললেন না। শব্দটা প্রকাশ না করে হারিয়ে গেলে রাগ হবে না, কারণ ভালোবাসা টের পাওয়ার জিনিস, মুখে বলে ফেনা তোলার জিনিস নয়। শব্দটা ম্যাজিক্যাল শব্দ, পজিটিভ ভাবুন। হয়তো ভালোবাসা প্রকাশ করার পর হারিয়ে গেলে কেউ অপর মানুষটা ওই ভালোবাসিকে আঁকড়ে ধরে অপেক্ষা করলে, সেটা পুঁজি মনে করে মনকে শান্ত করলে, রাগলে রাখতে পারলেও না। শব্দটা না প্রকাশে যদি অপেক্ষার পুঁজি না থাকে, তবে সে চুপ করে থাকার ফায়দা কী? তিতির এতে বুঝদার কবে হলো জানা নেই ঈশানে। তার মতো যুক্তিশীল মানুষ এর যুক্তিতে কাঁপন ধরিয়ে দিল। গলার ভিতরে দলা পাকিয়ে এলো তার। সে তো রাগ শব্দটা বেশি উল্লেখিত করলো উদাহরণ হিসাবে। আদতে সে তো ভয় পায় কষ্টের জিনিসটাতে। রাগ নিয়ে বেঁচে থাকতে পারে ঘৃণায়, কষ্ট আঁকড়ে বাঁচতে পারে না, ধ্বংস হয়ে যায় তিলে তিলে। তিতিরকে কী বলবে সেটা এখন? তারা আগুনের উপর একটা সেতু, সরু সেতুতে দাঁড়িয়ে, যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে। সময়ের আগে সবটা সামালে না নিলে চিরদিনের মতো বিচ্ছেদ। তিতির এবার এগিয়ে এলো ঈশানের কাছে। ঈশান ঠায় দাঁড়িয়ে, কাছে আসা চাঁদের আলো পড়ছে তিতিরের মুখের উপর। ফর্সা মুখটা চিকচিক করছে,
কালকে চিন্তা করা বুদ্ধিমানের কাজ, তবে মাত্রাতিরিক্তভাবে সেটা নিয়ে পড়ে থাকলে আজকের দিনটা নষ্ট হবে। আজকের দিনটা বাঁচা উচিত, এটা মন মতো উপভোগ করা। তারপর সামনের স্বপ্ন, একটা সংসারের স্বপ্ন, সেটা কি একদিনের নয়তো আমৃত্যু পর্যন্ত কত কত ছবি সাজানো হয় মনের মধ্যে, সেটা সাজতে হলো আজ থেকে শুরু করতে হবে। আজ ভালো না থেকে কালকে সুখ খুঁজে কী লাভ? এত যুক্তি কোত্থেকে শিখলি? মন থেকে বেরিয়ে এলো। আমাকে আর পরপর মনে হয় না, কখনো খুব নিজের মনে হয়, কখনো ওই চারটার মতো মনে হয়। ভালোবাসা শব্দটার ভারও অনেক তিতির। নাটক সিনেমা দেখে যতটা ফ্যান্টাসি লেগে, আদতে পথটা অতটা সমতল নয়। ধ্বংস, কষ্ট, কান্না সব মিলে একাকার ভালোবাসার মধ্যে। সেই ভয়ে দূরে চলে যাব? কাল বেঁচে থাকবো তার নিশ্চয়তা দিতে পারবেন? পুনর্জন্ম নেই ঈশান ভাই। এই জীবনে না পেলে জন্মের মতো বিচ্ছেষ, পাপ পুণ্যের জীবন, পরকালে স্বর্গ নরকের হিসাব চুকিয়ে আদৌ এ আবার খোদা মেলাবে তা কে জানে, বা আদৌ মিলন হতে দেবে কে? তিতিরের তীব্র অধিকারবোধ নড়ে চড়ে উঠল ঈশান। মেয়েটার মধ্যে এতদিনে ভুল বোঝাবুঝির বিন্দুমাত্র রেশ নেই, কোনো রাগ নেই, আক্ষেপ নেই। চোখের দৃষ্টিতে ঈশানকে ভালোবেসে এটা বোঝাতে ব্যস্ত। তুই কি আমার মুখে ভালোবাসা শব্দটা শুনতে এত উতলা তিতির? তিতির মৃদু হাসলো, দূরত্ব ঘুচালো দুধের মধ্যে। আচমকা তিতিরের দু হাত টেনে ধরলো ঈশানের সফেদ শার্টের কলার, দু পায়ে ভর দিয়ে উঁচু হলো। ঈশানের এক হাত অজান্তে চেপে ধরল তিতিরের লতানো কোমর। তিতির গিবড়া উঁচিয়ে ঈশানের কর্ণকুহরের কাছে মিষ্টি সুরে গেয়ে উঠল, ভালোবাসো এখনই, পরে কি হয় কে জানি। ঈশানের হার্টবিট মিস হলো মেয়েটার গলায়। এর আগে একদিন গান শুনেছিল, একদিন, প্রথম দিন যেদিন স্টেশন থেকে তিতিরকে নিয়ে এলো বাড়িতে, বারান্দায় ভেজা চুলে হিন্দি গান গাইছিল একটা। আজ 2 মাস পর আবার এত কাছে শুনল। সেদিন কাকে উদ্দেশ্য করে গান গাইতেছিল জানতে না পেরে বাচ্চাদের মতো রাগ হয়েছিল ঈশানের। আজকেরটা তো তাকেই শোনালো। তিতির সরে যেতে, পা নাড়াতেই কোমরে ঈশানের অন্য হাতের দখল, পুরো হাতে লতানো কোমর চেপে জমিন থেকে শূন্যে তুলল তিতির। ঈশান তিতিরকে। তিতির আগ্রহ ধরল ঈশানের গিবড়া। ঈশান মাথা উঁচিয়ে তাকায় তার থেকে উপরে তোলা তিতিরের দিকে। তিতির নিচু হয়ে আশ্চর্য নয়নে ঝুঁকে তাকিয়েছে ঈশানের দিকে। খোলা চুলগুলো এসে আড়াল করছে দুজনের মুখ। ভালোবাসলে কি দিবি? তিতির ঠোঁটে ঠোঁট টিপে আছে। এতক্ষণ জ্ঞানদাতার মতো ভাষণ দিল। ঈশানের সংস্পর্শে সে শরীর খেই হারাচ্ছে, নিঃসাড় হয়েছে, মাথা শূন্যে। ঈশানের প্রশ্নের উত্তর করল সে সময় নিয়ে। বলল, সময় না চেয়েছিলি? নিন সময়। সময় নিলে আজকের দিনে কি হবে? ওটা তো উদাহরণ। আপনিও তো সময় চেয়েছেন। চেয়েছি, একটু ভালোবাসেননি এই কয়েকদিনে। এই শব্দটার ব্যাখ্যা একটা বিশেষ দিনে দিব। বিশেষ দিন? ঈশান ঠোঁট ভেজালো, শুকনো চোখ গিলল খানিকটা, নামালো তিতিরকে, নিজের পায়ের উপর দাঁড় করালো। এক হাত কোমরে চেপে অন্য হাতে চুলের নিচে গলিয়ে উন্মুক্ত ঘাড় চেপে তুলে হেসে বলল, তোর কথায় মানব তিতির। সামনে ভাবো, জলদি আমাদের মধ্যে 8-10টা স্বামী স্ত্রীর সম্পর্ক হবে, খুব জলদি। কয়েকদিনের সময় দেব। হুট করে এত বড় বিষয় চাপানো তোর উপর। তোর মেন্টালি প্রিপারেশন আছে সেটা? নিজেকে তৈরি কর। বিশেষ দিন এটা। আমি কোনো বারণ শুনবো না সেদিন। তখন অসভ্য নির্লজ্জ বলে খুন করে ফেলবো। ম্যাটেরিয়াল এর বদনাম দিলেও মানবে না, আগেই জানিয়ে দিলাম। তিতিরের বুকের ভিতরটা ঝড় উঠল। 8-10টা স্বামী স্ত্রীর সম্পর্ক, রক্ত চলাচল দ্রুত হলো। বুকের ওঠানামা অনুভব করছে তিতির। তিতিরের মুখের উপর থেকে এলোমেলো চুলগুলো নিয়ে পিছনে চেপে দিল। তোর আশকারা। ঈশান আস্বাদে নিজের যুক্তি পায়ে পিষল তিতির। বি প্রিপেয়ার, ওকে? আজকের পর কখন কোন অবস্থায় আমি নিজেকে কন্ট্রোল হারাবো জানি না। যে কোনো সময়ের জন্য মনকে তৈরি রাখবি, নিজেকে তৈরি রাখবি। সেদিন কোনো অজুহাত, বড় বড় নারীবাদী যুক্তি, বাধা আমি মানব না। তবুও যদি বাধা দিস, আমি আর তোকে ছোঁব না। তিতিরের নিজের
ধরপড়িয়েটা বুকে মনে মনে ধমক দিয়ে শান্ত করার বৃথা চেষ্টা করে মিনমিন গলা বলল, ভালোবাসি বলেননি আমাকে? ভালোবাসা বলার জিনিস নয় ডার্লিং, দেওয়ার জিনিস, ফিল করানোর জিনিস। তবে তোর এত যখন শোনার ইচ্ছে, শুকনো শুকনো না বলে হয় বাঁচতে বাঁচতে কানে কানে বলবো, তখন ফিলটা পাবি। এটা শুনতে হলেও জলদি তৈরি করে নে। তোমাকে পাগল করে হয়ে আমার সঙ্গ চাইতে হবে। এতদিন আমাকে বাধা দেওয়ার শাস্তি এটা। তোর সাই ছাড়া আমি এগোবো না। তুই মুখে আমাকে চাইলে তবেই। তিতির লজ্জায় আড়ষ্ট হয়ে বুক গুজলে ঈশানের বুকে। পুরুষালী শরীরে মিশে থাকা কড়া পারফিউমের ঘ্রাণ ছুঁয়ে গেল নাক মুখ। লোকটা তাকে হেনস্থা করতে তৈরি সবসময়। নিজেকে মাত্র মূল্য অনুমতি অপেক্ষা করবে না। আবার পরে কথাতে বলে উঠল সে উল্টো কথা, তাকে চাইতে হবে। এ আবার কেমন কথা? সে মুখ ফুটে বলবে, আজকে দরকার আপনাকে, আদর দিন। ইস কি লজ্জার ব্যাপার! লোকটা যদি নিজের শেষ কথাটাই স্থির থাকে, এই জীবনে স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না, সে থোড়াই বলতে পারবে মুখ ফুটে। তিতিরের লাজুকতা হাসল ঈশান, শক্ত করে ধরল কোমর জোরে। হাঁচকি সে বলল, চিন্তা নেই, আমার দুটো কথাই থাকবে, কিন্তু তোকে পাগল করার দায়িত্ব আমার। এত পাগল করব নিজ থেকে উন্মাদের মতো চাইবি আমার। সব লজ্জা সব ভুলে ভাঙাতে কাছে টানবি, তাও সজ্ঞানে। লজ্জা পাওয়ার জায়গায় রাখবো না। নিজ মুখে আমার নাম ধরে রাখবি, কাছে নেবে, প্রমিস। তিতিরের শরীর কাঁপুনি হচ্ছে। এর থেকে বেশি পাগল করা যায়? সামান্য এই কথাগুলোতে গলে জল হয়ে বসে আছে সে। ঈশান তাকে ভালোবাসে, এই কথাটা কোনো সন্দেহ নেই। এত এত পরিবর্তন, যত্ন, আদর কখনো আন্দাজ করেনি ঈশানের মধ্যে, কিন্তু সেটা হয়েছে। পবিত্র বন্ধনের জোর এতটাই, ঈশানের ভালোবাসা চাদরে সিক্ত হতে চায় সে নিজে। খুব জলদি নারীর বেহায়া নারীসত্তা আজকেই বাঁধন ছাড়া। এর থেকে বেশি বললে আজকেই মনন হতো। দুহাতে ঈশানের গলা জড়িয়ে মুখ ডুবলো সেখানে, নিঃশ্বাস হয়ে পড়ে আছে সেখানটা। ঈশান হাসলো। তার বাহুবন্ধনীর মধ্যে থাকা ছোট্ট শীর্ণ শরীর কম্পনে তার রন্ধ্রে রন্ধ্রে শিহরণ তুলছে। ঘড়িতে দেখলো হাত বাড়িয়ে 2:45 বাজে। এখন বাড়ি ফেরা উচিত। তিতির বিনা বাক্যে ঝটকা দিয়ে উপরে তুলল উপরে। আচমকা এমন হয় তিতিরের দুপা। ঈশান বাঁকা হাসলো। এভাবে তিতিরকে নিয়ে বসলো বাইকে। তিতির আঁতকে উঠে নামতে চাইল। আরে বসতে দিন তো আগে, বাইকে চালাবেন না আগে? ঈশান নড়ল না, হ্যাচকা টানে আবার মেশালো নিজের সাথে। তিতিরের পা পেঁচিয়েছে এখনো ঈশানের কোমর। এভাবে মুখোমুখি লেপ্টে বসায় খুবই বিপজ্জনক অবস্থায় দুজনে। এতে ঘনিষ্ঠ ছোঁয়ার পাগল পাগল লাগলো তিতিরের। ঈশান ঠোঁট বাঁকালো, বাঁকা হাসলো, ফিচেল গলায় বলল, ডু ইউ লুজ ইউর কন্ট্রোল বেবি গার্ল? তিতিরের রক্তিম মুখ লুকোলো ঈশানের গলায়, দুদিকে মাথা নাড়ল। ঈশান ঘ্রাণ টানল তিতিরের চুলে, হাসকি স্বরে বলে, যেভাবে মিশে আছিস, পজিশনটা খেয়াল রাখিস। অল সেট, কিন্তু আমি কন্ট্রোল হারাচ্ছি। তিতির হাত খামচে ধরল ঈশানকে, বিড়বিড় করে বলল, অসভ্য লোক, পিছনে যেতে দিন। আগুনের ছোঁয়া কেন যেন ভালো লাগছে। গিভ ইউর ওয়ার্মথ, ইটস ফিল গুড। ঈশানের একের পর এক ঝলসে যাওয়া কথায় বৃষ্টি হচ্ছে তিতিরের নারীসত্তা। ঈশান ঠিকই বলছে, এই লোকটা পাগল বানাতে এক্সপার্ট। অসভ্যের মতো কাজ কারবার তাকে ঘায়েল করে। এমন চলতে থাকলে ইচ্ছে করে ধরা দিয়ে ফেলবে সে। কি লজ্জার হবে সেটা। সাজের মায়া, পর্ব 17। পুরো গল্প প্লেলিস্টে। কন্টিনিউ করবো না অন্য গল্প দেবো, কমেন্ট করবে।